আমি বললাম যে শুনেন, আপনার ছেলে মাদ্রাসায় পড়বে, বুয়েটে পড়বে, সিডনি অস্ট্রেলিয়াতে পিএইচডি করে বুয়েটের প্রফেসর হবে, আপনার কোনো অসুবিধা আছে? উনি বলেন যে বলেন কি ভাই, এখন মাদ্রাসায় পড়ছে, হাফেজ হয়েছে, এবং এমন একটা ট্র্যাকে সে পড়ছে, এমন একটা সিলেবাসে সে পড়ছে, তার এ লেভেলস কমপ্লিট হবে, এদিকে সে মাওলানা হবে, মাওলানা শেষ, সে চাইলে একটা মসজিদে খুতবা দিতে পারবে, এদিকে এ লেভেলস কমপ্লিট হয়ে যাচ্ছে, সে বুয়েটে সায়েন্স থেকে পড়তেছে। আমার বাবা আমাকে এটাই শিখাইছেন। আ- আমার বাবা আমাকে শিখাইছেন যে অনেক বড় হওয়ার দরকার নাই। বাবা আমাকে বলছে যে তুই একটা ভালো মানুষ হবি, একটা মাটির মানুষ হ, যে মানুষটা মাটির গন্ধ শুকতে পারে, মাটির অনেক কাছাকাছি থাকতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টু সেন্স পডকাস্ট। আজকে খুবই কোয়ালিফাইড একটা মানুষের ভাইয়ার সাথে আমরা আজকে বসেছি। আমি উনার যে কোয়ালিফিকেশন, ওই কোয়ালিফিকেশন আমি মনে হয় 2 দিন লাগবে মুখস্থ করতে আর কি। মাশাআল্লাহ, খুবই কোয়ালিফাইড মানুষ। আমাদের সাথে আছেন মহসিন ভাই। সাজ্জাদ দোস্ত, তুই একটু ভাইয়ার একটু ইন্ট্রো দে দোস্ত প্লিজ। The same would happen to me as well. মানে ভাইয়া সম্বন্ধে যদি বলি, তুই কিছু বল, আমি কিছু বলি, ভাইয়া কিছু বলে, আমরা মিলাই ঝিলাই করে বলি, ঠিক আছে? এক্স্যাক্টলি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটা একজন পারফেক্ট মানুষকে পেয়েছি। আজকে টপিকটাকে একদম বলবো জাস্টিফাই করে এই মানুষটা, এক্স্যাক্টলি জাস্টিফাই করে এই মানুষটা, কজ তিনি তার ক্যারিয়ারটা যেভাবে ডেভেলপ করেছেন, বিইং অ্যান হাফেজ, আলিয়া মাদ্রাসা বা কি বলবো কমি মাদ্রাসা, সেই ব্যাকগ্রাউন্ড দুটো থেকে এসে ঢাকা ইউনিভার্সিটির এরকম আলহামদুলিল্লাহ সর্বোচ্চ সম্মান পেয়ে, আলহামদুলিল্লাহ যেভাবে উনি বর্তমানে আইইউটি তিনি সেখানে তিনি পড়াচ্ছেন, এবং আরো অনেকগুলো আছে। আর সবচেয়ে বড় তার পরিচয় হিসেবে আমার কাছে যেটা অন্যতম বড় পরিচয়, তিনি কিন্তু একজন খতিব। প্রতি জুমায় কিন্তু এক্স্যাক্টলি তার লিডি কিন্তু জুমার নামাজটা পড়ছেন বহু মানুষজন। তো সেই মানুষটাকে আজকে পেলাম। সেই মানুষটার কাছে জানবো যে তিনি আসলে কিভাবে করে কাউন্সিলিং করছেন, তার মতো ব্যাকগ্রাউন্ড থেকে। আসলে এটা অনেকের কাছে শুনতে খারাপ লাগবে, তার মতো ব্যাকগ্রাউন্ড বলতে হচ্ছে ভাই আপনি আবার কোন ব্যাকগ্রাউন্ড, আসলে ব্যাপারটা এরকম না। বলছে যে যেই ফ্যাসিলিটিটা আমি এখন বলবো, যে ফ্যাসিলিটিটা আমি হয়তো বা নিতে পারিনি এক সময়, সেই ব্যাকগ্রাউন্ড থেকে আসা একজন মানুষের ক্যারিয়ারটা কোথায় যেতে পারে, কত দূর যেতে পারে, এবং কোন জায়গায় আসলে আপনার টার্গেট করে যাওয়া উচিত, সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তার আগে মহসিন মাশকুর ভাইয়া, ওয়েলকাম টু আওয়ার শো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। প্রথমত নাফিস সালিম ভাই এবং সাজ্জাদ হাসান ভাই, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাকে টু সেন্স পডকাস্টে আমন্ত্রণ জানানোর জন্য। আমি খুব ইনফরমালি কিছু কথা বলবো, কারণ হচ্ছে পডকাস্ট গুলো আসলে কোনো ফর্মাল কথার জন্য আসলে না। সো এই জন্য আমি শুরুতেই ভূমিকা না দিয়েই বলবো, আমার নাম মুহসিন মাশকুর। আমি ছোট্টবেলায় গ্রামে বড় হয়েছি, গ্রামের মাটির গন্ধ আমি এখনো পাই। একেবারে ছোট আমি গ্রামেই, গ্রাম হচ্ছে আমার কি বলবো শুরু, এবং গ্রামের মক্তবে আমি পড়েছি। ক্লাস 1, 2, 3 পর্যন্ত পড়ার পর আমার বাবা আমাকে ঢাকায় নিয়ে আসেন, সেখানে মাদ্রাসায় ভর্তি করান। আব্বা আমাকে বলছিল তুই অনেক দুষ্ট, তোকে একটা জেলখানায় ভরবো। আমাকে এনে একটা জেলখানায় ভরছেন। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ সেই জেলখানা থেকে আমি হিফজো শেষ করেছি, হাফেজ হয়েছি। এবং বাংলাদেশে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার যে অবস্থা বাংলাদেশে, এবং মাদ্রাসা স্টুডেন্টদের জন্য ক্যারিয়ার কাউন্সেলিং, এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তা আমি প্রথমেই কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস, যেটাকে আপনারা বলেন মাওলানা, সেটা কমপ্লিট করেছি। আলিয়া মাদ্রাসায় পড়েছি, সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে 2014 সালে অনার্স এবং 2015 সালে মাস্টার্স শেষ করেছি। এবং 2014 সালে সর্বোচ্চ সিজিপি এর জন্য অল আর্টস ফ্যাকাল্টিতে আমি প্রাইম মিনিস্টার গোল্ড মেডেল পেয়েছিলাম, প্রধানমন্ত্রী স্বর্ণপদক, এবং অনার্স এবং মাস্টার্সের সর্বোচ্চ রেজাল্টের জন্য আমি 2টো ডিন অ্যাওয়ার্ড পেয়েছিলাম। পাশাপাশি আরো অনেকগুলি স্কলারশিপ পেয়েছিলাম আমার রেজাল্টের জন্য, এবং এক্সট্রাঅর্ডিনারি অ্যাক্টিভিটিস এর জন্য, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর জন্য। ছোট্ট একটা কথা হয়তো ভুলে যাবে, জন্য একটু বলে রাখি যে আমার আব্বা আমাকে একটা কথা বলতেন, যে এটা যদিও অনেকে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, যে মানে তুই টিউশনি করার দরকার নাই, হ্যাঁ, তুই ভালো করে পড়াশোনা কর, তুই যে জিনিসটা পড়ছিস ওইটাতে এক্সপার্ট হ, আমি এটা চাই। আমার আব্বা আমাকে বলতেন।
এবং আব্বার তখন মাত্র বেতন ছিল আমার মনে আছে 6,500 টাকা। আমি যখন ঢাকা ইউনিভার্সিটি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি 2011 সালে, 6,500 টাকা বেতন ছিল। এর পাশাপাশি দুটা ছোট্ট দোকান ছিল, ছোট্ট একটা ব্যবসা ছিল। ওইটা দিয়ে আমাদেরকে আব্বা মানুষ করছেন। আমরা 3 ভাই আলহামদুলিল্লাহ অনার্স মাস্টার্স করে ভালো অবস্থায় এসেছি। তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে একাডেমিক এক্সেলেন্স, আলহামদুলিল্লাহ আমি একাডেমিক এক্সেলেন্সটা অর্জন করার চেষ্টা করেছি। এবং আলহামদুলিল্লাহ রিসেন্টলি 2022 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে আমি এমফিল মাস্টার অফ ফিলোসফি, যেটা আন্ডারস্ট্যান্ড কোরআন এন্ড সালাহ, যেটা আমার প্যাশন। হ্যাঁ, আমি আরবিক ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি। ওই জায়গা থেকে এমফিল শেষ করেছি। মানুষজনকে কিভাবে সহজ করে আরবি ভাষা, কোরআনের ভাষা শেখাতে হয় সেটা নিয়ে আমি এক্সপার্ট হয়েছি আলহামদুলিল্লাহ, এবং এটার উপর পিএইচডি করার পরিকল্পনা। এর মাঝখানে আমি অনেকগুলো গবেষণা প্রতিষ্ঠানে কাজ করেছি, একটা এমবাসিতে কাজ করেছি। একটু আমার সম্পর্কে বলছি আর কি, হয়তো বেশি হয়ে যাচ্ছে। আহ, আহ, একটা এমবাসিতে কাজ করেছি এবং ওখানে ডিপ্লোম্যাটিক ট্রান্সলেটর ছিলাম, হেড অফ মিডিয়া হিসেবে দায়িত্ব পালন করেছি। এবং বাংলাদেশের অনেকগুলো এম্বাসিতে ডিপ্লোম্যাটিক যেই বিষয় আশয়গুলোর সাথে কানেক্টেড থেকেছি বেশ লম্বা সময় ধরে। এরপর এর মাঝখানে আমি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বোর্ড বাজার গাজীপুর আইউটি, সেখানে 2020 সালের জানুয়ারিতে জয়েন করি পার্ট টাইম ফ্যাকাল্টি হিসেবে, এবং সেখান থেকে এ পর্যন্ত পার্ট টাইম ফ্যাকাল্টি হিসেবে কাজ করে আসছি আলহামদুলিল্লাহ। তো আসলে আজকে আমরা যে কথাটা বলবার জন্য এখানে এসছি, ও এর পাশাপাশি আমি আসলে একটা কথা, সেটা হচ্ছে যে আমি সবসময় একটা কথা বলি যে আইটি ইজ মাই প্যাশন। আমি কিন্তু গ্রাফিক ডিজাইন শিখেছি। গ্রাফিক ডিজাইনের উপর আমার একটা সার্টিফিকেট আছে, এলআইসিটি বেসিসের একটা সার্টিফিকেট আছে, এলআইসিটি প্রজেক্টে যে ঢাকা ইউনিভার্সিটিতে কোর্সটা হয়েছে সেখানে আমি গ্রাফিক ডিজাইন, সার্টিফাইড গ্রাফিক ডিজাইনার। এর পাশাপাশি আমি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট শিখেছি আলহামদুলিল্লাহ। ওয়ার্ডপ্রেস শেখা শুরু করেছিলাম, ওয়ার্ডপ্রেস শিখেছিলাম, এবং সাজ্জাদ ভাই আমার ওয়ার্ডপ্রেসের ওস্তাদ, ওনার কাছে আমি ওয়ার্ডপ্রেস শিখেছি কিছুদিন। হ্যাঁ ঠিক আছে। এরপরে হচ্ছে আমি আইটি হচ্ছে আমার একটা প্যাশন, আইটি আমার ভালো লাগে। ট্রাবল শুটিং হচ্ছে, আমি আমার সিভিতে লিখি যে আমি আই এম এ গুড ট্রাবল শুটার। এমবাসিতে ছোট্ট একটা গল্প, আমি কি আমার সম্পর্কে বেশি বলে ফেলতেছি না ভাই? না ভাই, মোটেও না, মতো লাগতেছে, বলেন না। আচ্ছা বলতেছি, মানে পরে যে কথাগুলো বলবো এগুলোর জন্য সুবিধা হবে এটা স্টার্টার হিসেবে। এমবাসিতে একদিন হলো কি, অ্যাম্বাসেডার আমাকে বললো, আমি প্যালেস্টাইন এমবাসিতে কাজ করেছি, প্যালেস্টাইন অ্যাম্বাসেডার লম্বা চূড়া মানুষ, আমাকে বললো যে মুহসিন আমার আধা ঘন্টা পরে মিটিং, কিন্তু পিসির পাসওয়ার্ডটা আমি খুঁজে পাচ্ছি না, পাসওয়ার্ড ভুলে গেছি, অনেক কাজ করে তো পাসওয়ার্ড ভুলে গেছে। তো আমি যখন ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ি তখন আব্বা আমাকে অনেক কষ্ট করে একটা ল্যাপটপ কিনে দিয়েছিলেন, এইচপি ব্র্যান্ডের CQ43 মডেলের। তখন ওটার দাম ছিল 35,000 টাকা 11 সালে। ওইটাতে আমি 18-20 ঘন্টা পড়ে থাকতাম, ট্রাবল শুটিং শিখতাম। একটা ওয়েবসাইট ছিল টেক টিউনস নামে, টেক টিউনস এর এমন কোন ট্রাবল শুট এবং ট্রিপস এন্ড ট্রিক্স এর ছিল না যে আমি পড়ি নাই। এবং আমি মোল্লা ভাই নামে ওখানে লিখতাম, মোল্লা ভাই। আমি নিজে ইংলিশ ব্লগ থেকে পড়ে ওখানে বাংলাতে লিখতাম, এখন নাই অবশ্যই, এটা অনেক আগের কথা। অ্যাম্বাসেডার আমাকে বললো যে আধা ঘন্টা পরে মিটিং, আমার পিসি তো খুলতে পারতেছি না, আউটলুক দিয়ে অর্থাৎ জিমেল দিয়ে তার মানে আউটলুক ওটা দিয়ে আটকানো, খুলতে পারতেছে না। আমি বললাম যে আমার কাছে একটা বুদ্ধি আছে, তোমার এই মেইলটা থাকবে না, আমি পাসওয়ার্ড বাইপাস করে তোমাকে ঢুকাই দিব, তোমার কোনো অসুবিধা আছে? বলতেছে না, তুমি আমার খুলে দিলেই হবে। তো আমি কি করলাম, উইন্ডোজের পাসওয়ার্ডটা বাইপাস করলাম। অর্থাৎ আমি তখন ওই ইয়েকে ক্রাশ করে, সিস্টেমটাকে ক্রাশ করে, আমি একটা ইউএসবি সিস্টেম নতুন করে ঢুকিয়ে 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি পাসওয়ার্ড বাইপাস করে তাকে ওই পিসিটা খুলে দিলাম। তো সে সে এরকম 5 মিনিট তাকাচ্ছিল আমার চোখের দিকে। প্রথমে সে আমাকে পিসি ধরতেই দিবে না, পরে এই যে এই ঘটনা। আমি তখন এই যে 2011, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, এটা 19-এর ঘটনা। 9 বছর পরে আমি এই কাজটা করছি। ওই আমি 18-19 ঘন্টা যে পিসিতে ট্রাবল শুট শিখতাম, ওইটার একটা আউটকাম হিসেবে 9 বছর পরে গিয়ে এটা কাজে লাগছে আমার। অ্যাম্বাসেডর মাস শেষে আমাকে ভালো একটা আলাদা একটা খাম দিছে, বলছে যে এটা তোমার ওই যে কাজটা করে দিছো এটার জন্য তোমার এক্সট্রা অর্ডিনারি একটা ভালো 5,000 টাকা একটা খাম দিছিল। আমি অ্যামাউন্টটা বলে দিলাম। হ্যাঁ, আমার জন্য এটা অনেক, তখন 19 সালে 5,000 টাকা আমার জন্য অনেক ছিল আলহামদুলিল্লাহ, এখনো আলহামদুলিল্লাহ। তো ওই আইটিটা হচ্ছে আমার প্যাশন। এখন জিজ্ঞেস করবেন যে আমার প্রফেশনটা হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এন্ড ইসলামিক স্টাডিজ। আমি যেহেতু হুজুর, আমি ইসলাম পড়াই, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ পড়াই, আর এটা হচ্ছে আমার একটা ক্যারিয়ার। আর ইংলিশটা হচ্ছে ইংলিশ, হ্যাঁ ইংরেজি। আমার আব্বার একজন বন্ধু ছিল, হ্যাঁ আমার আব্বার একজন বন্ধু ছিল, সে আব্বাকে চ্যালেঞ্জ করছিল, বলছে তোর ছেলে কি আরবি পড়বে ঢাকা ভার্সিটিতে, ওরা ইংলিশ পড়া। তো আমি জিদ করে বলছিলাম যে যে আঙ্কেল, ইংলিশ ঢাকা ইউনিভার্সিটি যারা ইংলিশ পড়ে
এদেরকে আমি ইংলিশ পড়াবো আমি আরবিতেই, আরবি নিয়েই পড়বো, বাট তাদেরকে আমি ইংলিশ পড়াবো। লিটারালি আমি যখন ইউনিভার্সিটিতে অ্যারাবিক পড়ি তখন আমি ইংলিশ ডিপার্টমেন্টের ছেলেদের সাথে ডিসকাস করতাম তাদের ইস্যুগুলো নিয়ে। আমরা যেমন আমরা গ্রুপ স্টাডি করি না, তাদের সাথে আমি গ্রুপ স্টাডি করতাম, এবং ইভেন অনেক জিনিস আমি চেষ্টা করতাম তাদেরকে বুঝাই দেওয়ার জন্য। সো এটা একটু বেশি বলে ফেললাম, বাট ইস্যুটা হচ্ছে এরকম যে ইংলিশটা হচ্ছে আমার একটা একটা কি বলবো মানে প্যাশন, আর আইটি হচ্ছে আমার হবি, আইটি আর ইংলিশ সরি ইসলামিক স্টাডিজ এবং অ্যারাবিক এটা হচ্ছে আমার ক্যারিয়ার। এখন আমরা আজকে যে আমার সম্পর্কে তো বললামই, আমি হচ্ছে এই যে আমার আইটি খুব ভালো লাগে। রিসেন্টলি আমি যে প্রতিষ্ঠানে বসে আছি এটা একটা আইটি প্রতিষ্ঠান। আপনাকে যদি দেখা আমার পাশে ল্যাব আছে, হ্যাঁ, এটা সাজাদ ভাই এসছেন এখানে। আমাদের এটা হচ্ছে অ্যাডভান্স টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, গুলশান লিংক রোড, গুলশান 1 থেকে রওনা করবেন, যেখানে গিয়ে আপনার নাকটা মানে মানে থেকে যাবে, ওইটা হচ্ছে আমার অফিস। অর্থাৎ গুলশান 1 থেকে রওনা করলে রাস্তার পারে যে বিল্ডিংটা ডানে বামে না যে সোজা গুলশান লিংক রোড ধরে হাঁটা দেশ, আসলে যে বিল্ডিং এ গিয়ে বাড়ি খাবে ওটা ভেতর বিল্ডিংটা রাস্তার এপারে, এটা হচ্ছে আমার অফিস। এখানে হচ্ছে অ্যাডভান্স টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। তো ওই প্যাশন থেকে মূলত আমাদের এই আইটি প্রতিষ্ঠানটা করা। এখানে আমরা খুব স্বল্প মূল্যে আলেমদেরকে, মাদ্রাসা পিপল যারা, বিশেষ করে তারা ফোকাস, আলেমদেরকে আমরা এখানে আইটি শেখাই। এবং আমি একটু পর আপনাদেরকে বলবো যে আলেমদের জন্য এন্টারপ্রেনার হওয়া এবং আইটিতে ফ্রিল্যান্সার হওয়া কতটা সম্ভব এবং কতটা চমৎকার জায়গা রয়েছে। এবং অলরেডি এই জগৎটাতে অনেক বড় মানুষজন যারা আপনারা হয়তো জানেন না যে সে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, মাদ্রাসা পিপল, বাট হি ইজ মাদ্রাসা পিপল, পরিচয় দেয় না। আমি আপনাকে ছোট একটা এক্সাম্পল বলি। এই যে বড় একটা প্রতিষ্ঠান, হ্যাঁ, জাস্ট নাম বলি কিন্তু কে সেটা বলবো না, ইউআই ল্যাবের বড় একটা পদে, একেবারে ধরো সিওর পরের ধরেন পরের পদটাই যিনি অলঙ্কৃত করে আছেন, উনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের একজন মানুষ, কিন্তু কেউ হয়তো জানে না। সো আমরা মাদ্রাসা ছাত্রদের ক্যারিয়ার নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো আমি অনেক কিছু বললাম, এবার মোটামুটি আমার সম্পর্কে বলা হলো, এবং আমি বা আমরা কি চাই, কিভাবে চাই, মাদ্রাসা স্টুডেন্ট, মাদ্রাসা বলতে কি, এই বিষয়গুলো আমরা কথা বলবো ইনশাআল্লাহ। ভাইয়া আমার মানে আমার নিজে পার্সোনালি বোঝার জন্য, যদি আমি চেষ্টা করি, জানার চেষ্টা করি এই সম্বন্ধে, তারপরে বোঝার জন্য, সেটা হচ্ছে মাদ্রাসা এডুকেশন যখন বলছি, একদম আমাদের অডিয়েন্স বা আমার জন্য ভাই একটু খোলাসা করে বলেন যে হোয়াট ইউ মিন বাই মাদ্রাসা এডুকেশন, যে এই পড়ালেখা। কারণ বর্তমানে যেমন আমারও আল্লাহ একটা সন্তান দিয়েছেন আলহামদুলিল্লাহ, তবে আমি ভাবছি যে তাকে এরকম পড়াবো, তখন আমার কাছে মাদ্রাসা বললো না, অনেক টাইপের মাদ্রাসার ক্যারিয়ার মানে অপশন চলে আসে, ক্যাডেট মাদ্রাসা, ইংলিশ মিডিয়াম মাদ্রাসা, এই মাদ্রাসা, ওই মাদ্রাসা। মাদ্রাসা এডুকেশনটা আসলে কি হচ্ছে, আর এটা সম্বন্ধে একটু ভাই এনলাইটেন করেন প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ সাজাদ ভাই, চমৎকার একটা পয়েন্ট। সেটি হচ্ছে যে মাদ্রাসা শব্দটা হচ্ছে আরবি শব্দ, হ্যাঁ। আচ্ছা নাফিস ভাই, আপনি শুনে মজা পাবেন যে মাদ্রাসা এটা আরবি শব্দ, হ্যাঁ। এটার ইংলিশটা কি জানেন? বলেন দেখি। স্কুল। মাদ্রাসা মানে কিন্তু হুজুর সামথিং না। মাদ্রাসা শব্দটা হচ্ছে একটা অ্যারাবিক ওয়ার্ড, এইটার জাস্ট বাংলা ইংলিশ হচ্ছে স্কুল, আর বাংলা হচ্ছে বিদ্যালয়। তাহলে সৌদি আরবে, মিডল ইস্টে যেগুলো দিনই প্রতিষ্ঠান না, জাস্ট স্কুল, সেটাকেও মাদ্রাসা বলে। ফার্স্ট ওয়ার্ড, মাদ্রাসা ইজ অ্যান অ্যারাবিক টার্মিনোলজি, অ্যারাবিক ওয়ার্ড। বাংলা হচ্ছে বিদ্যালয়, ইংরেজি হচ্ছে স্কুল, হ্যাঁ, প্রথম কথা। এবার আসেন আমাদের এইখানে বাংলাদেশে আমরা যে মাদ্রাসা বলতে কি বুঝি। মাদ্রাসা যখন দ্য ওয়ার্ড কামস টু আওয়ার মাইন্ড, যে মাদ্রাসা মানে হচ্ছে কি যেন একটা কিছু, হ্যাঁ, সামথিং হরিবল, এরকম কিছু একটা। সো মাদ্রাসা যে সিস্টেমটা না, আমি ফ্র্যাঙ্কলি বলি, অনেক অডিয়েন্স আমাদের এই ভিডিওটা দেখবে, অনেক রকমের চিন্তার মানুষজন দেখবে। আমি জানি যে টু সেন্স পডকাস্ট অনেক মানুষজন দেখে, বিভিন্ন শ্রেণী পেশা মানুষজন দেখে, অনেক জায়গায় যায়। সো যে জিনিসটা বলতে চাই সেটি হচ্ছে মাদ্রাসা বলতে যখন আপনার মাথায় বিষয়টা আসবে, তখন হরিবল কিছু চিন্তা না করে এটা একটা 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 স্কুল কিছু একটা চিন্তা করি প্রথম। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে মাদ্রাসা ব্যাপারটা দুটো ভাগে বিভক্ত। একটা শ্রেণী হচ্ছে যারা সরকারের কাছ থেকে রিকগনিশন নেয়, সার্টিফিকেট নেয়, এটাকে বলে আলিয়া মাদ্রাসা, আরবিতে বলে আল মাদ্রাসা আল আলিয়া, আলিয়া মাদ্রাসা। আর আরেক গ্রুপ অফ পিপল আছেন যারা সরকারের কাছ থেকে কোনো সার্টিফিকেট নেন না, তারা জাস্ট কিছুদিন আগে আপনারা দেখেছেন যে শুধু মাস্টার্স এর একটা সার্টিফিকেশন নিয়েছেন, তাদের সর্বশেষ যে ক্লাস ওইটার মাস্টার্স এর সার্টিফিকেশন, দাওরায়ে হাদিস বলে ওইটাকে, আল হাইয়াতুল উলিয়া লিল মাদারিসিল কওমিয়ার আন্ডারে একটা
একটা রিকগনিশন তারা নিয়েছে নাম মাত্রে, ঠিক আছে, ওটা এখনো কোনো ওয়ার্কিং কিছু না, জাস্ট একটা রিকগনিশন তারা নিয়েছেন, ওটা দিয়ে এখনো পর্যন্ত কোথাও অ্যাপ্লাই করা যায় না, কোথাও ওইটা চাকরিতে কোনো কাজে লাগে না, জাস্ট একটা একটা রিকগনিশন সরকার দিয়েছে, দ্যাটস পজিটিভ। ওকে, সো তাহলে আমরা বুঝলাম যে একটা হচ্ছে এমন শিক্ষা ব্যবস্থা যেটা এসএসসি এইচএসসির মতো, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটের মতোই, ওইটা জাস্ট মানে ওইটার জাস্ট অ্যারাবিক ভার্সনটা, ঠিক আছে। স্কুলে যে ছেলেরা ধরেন যে 10টা সাবজেক্ট পড়ে, মাদ্রাসাওয়ালার আলিয়া মাদ্রাসাওয়ালা যেটা যারা সার্টিফিকেট নেয় তারা ওই 10টা সাবজেক্ট তো পড়েই পাশাপাশি আরো 5টা সাবজেক্ট বেশি পড়ে, এটার সাথে আরো বেশি, দেয়ার আলিয়া মাদ্রাসা। আর কমি মাদ্রাসা হচ্ছে তারা স্কুলের কোনো সাবজেক্টই তারা পড়ে না, তারা শুধুমাত্র অ্যারাবিক সাবজেক্ট পড়ে, কোরআন, হাদিস, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, ফিকহ, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে তারা থাকে, এবং তারা দে ডোন্ট কেয়ার অ্যাবাউট সার্টিফিকেশন, দে জাস্ট লার্ন, তারা তারা ইসলামিক যে প্রিন্সিপালস গুলো আছে সেগুলো শেখে, এবং তারা বিভিন্ন মাদ্রাসা, মসজিদ এগুলোতে দায়িত্ব পালন করে। হ্যাঁ, সার্টিফিকেশন যেহেতু নাই, সরকারি কোনো পদে তারা অ্যাপ্লাই করতে পারেন না, এবং তারা এটাতে খুশি, সন্তুষ্ট। সবচেয়ে মজার বিষয় যেটা, সেটা হচ্ছে সরকারের কোনো ইনভেস্টমেন্ট এই শিক্ষা ব্যবস্থাতে নাই। সরকারিভাবে যেমন এমপিও, হ্যাঁ, মান্থলি ধরেন যে মনিটারি মনিটারি মান্থলি পে অর্ডার, এমপিও, মান্থলি পে অর্ডার, আলিয়া মাদ্রাসা সিস্টেমে সরকারিভাবে একটা মান্থলি পে অর্ডার যায় সবার নামে যারা, আর ওই মাদ্রাসাতে এই এই সিস্টেমটা নাই, সরকারের কাছ থেকে তারা কোনো টাকা পান না। তাহলে তারা কোত্থেকে পড়াশোনা করেন? মানুষজন, আপনি আমি, আমরা যা দান করি, অথবা তারা নিজেদের পয়সায়। হ্যাঁ, তাহলে আলিয়া মাদ্রাসার যেই অডিয়েন্সটা, তারা একটা একটা পয়সা দিয়ে তারা মানুষ হচ্ছে, মানুষ হচ্ছে। আর কমি মাদ্রাসার যে পিপলটা, এরা সরাসরি আপনার নাফিস ভাই, সাজ্জাদ ভাই, মুহসিন ভাইয়ের দানের টাকা প্লাস হচ্ছে তাদের নিজেদের বাপের টাকা তারা মানুষ হচ্ছে। এর বাইরেও আলিয়া মাদ্রাসার আরেকটা ভার্সন আছে, যেটা ভাই কনফিউজ হয়েন না, হ্যাঁ, ট্র্যাকে থাকেন আলিয়া এবং কওমি। তো আলিয়া মাদ্রাসার মধ্যে আরেকটা ধারা আছে যারা সরকারের কোনো সহযোগিতা নেয় না, প্রাইভেটলি পরিচালনা করে, এমন আছে, এবং তারা সেলফ ফান্ডেড, টাকা নেয়, ওটা দিয়ে খরচ করে টিচারদেরকে পেমেন্ট দেয়, এবং এটা স্বাধীন অনেক, এটা কিছু স্বাধীনতা আছে। এরা সরকারের সিলেবাসের অত বেশি তোয়াক্কা করে না, তারা অনেক এডিশনাল জিনিস পড়াতে পারে, এই স্বাধীনতা তারা নেয়। তাহলে আমরা মাদ্রাসা, বাংলাদেশে মাদ্রাসা বলতে যে জিনিসটা বোঝায় সেটা আমরা পেলাম। রিসেন্টলি একটা রিসার্চে দেখলাম যে বাংলাদেশের টোটাল এডুকেশনের, যেটা দেখছি যে টোটাল যে এডুকেশনটা, সেটার ধরেন যে 16% হচ্ছে মাদ্রাসা এডুকেশনের মধ্যে আছে, মাদ্রাসার মধ্যে 16% আছে, এর মধ্যে কওমি এবং আলিয়া ভাগ 8% এবং 8% করে ভাগ আছে। এবং এই কওমি পিপল যারা, এরা ইউজুয়ালি মসজিদ, মাদ্রাসা এগুলোতে লিড দেয়, জুমার খুতবাতে লিড দেয়, মসজিদে ইমামতি করে, মানুষজনকে বিভিন্ন ইসলামিক। আর আলিয়া মাদ্রাসা পিপল তারাও এই কাজ করেন, বাট তাদের সরকারি বিভিন্ন জায়গাতে বা এমপিও ভুক্ত প্রতিষ্ঠানগুলোতে তাদের অ্যাপ্লিকেশন করার সুযোগ থাকে। তাহলে আমরা মাদ্রাসা ব্যাপারটা ক্লিয়ার হলাম। আচ্ছা, এখন আসেন এই মাদ্রাসা যে দুই রকমের, এই দুই রকমের মাদ্রাসার স্ট্রাকচারগত পার্থক্যটা। স্ট্রাকচারগত পার্থক্য হচ্ছে, যেহেতু এরা সার্টিফিকেশন নিয়ে কাজ করে, চিন্তার ব্যাপার আছে, এ প্লাস পাওয়া, এ প্লাস, হ্যাঁ, ব্যাপার স্যাপার আছে। সো এদের ব্যাপারগুলো রেজাল্ট ওরিয়েন্টেড হয়, যার কারণে এখানে অনেক গাইড বই আছে, নোটস আছে। কমি মাদ্রাসাতে আসলে এটা সার্টিফিকেশন বেসড না, এটা হচ্ছে ক্লাসিকে ফার্স্ট হলো, সেকেন্ড হলো, এতটুকু। এবং এইখানে এখনো পর্যন্ত অতটা স্ট্রং গাইড এবং নোট দাঁড়ায় নাই, যার কারণে ওরা খুঁটে 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 পড়ে। ধরেন আমরা যখন দাওরায়ে হাদিস পড়েছি, যেটাকে এখন মাস্টার্স এর মান দেয়া আছে, সেই হিসাবে আমি এখন বর্তমানে দুটো মাস্টার্স ধারী, একটা ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স, আর একটা হচ্ছে দাওরায়ে হাদিসের মাস্টার্স। সো ওইখানে আমরা কোনো গাইড চোখে দেখি নাই, আমরা একবারে ধরেন যে পার্ট বাই পার্ট, লাইন বাই লাইন পড়ে 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 আমরা পড়াশোনাগুলো করেছি। আমি আসলে কাউকে ছোট করছি না, ক্ষমা করবেন, হ্যাঁ, আমি কাউকে ছোট করছি না, আমি জাস্ট ধরনটা বোঝানোর জন্য, কারণ আমাদের অনেক ধরনের অডিয়েন্স আছে, হ্যাঁ, তাদেরকে বোঝানোর জন্য যে তাদের পড়ার ধরনটা হচ্ছে একেবারে রুট থেকে, রেজাল্টের কোনো মাতামাতি নাই, জাস্ট তারা শিখছে, দে আর লার্নিং। আর এদের এটা হচ্ছে সার্টিফিকেশনে যেহেতু থাকে, সেখানে অনেক গাইডস আছে, অনেক নোটস আছে, আপনারা জানেন যে বাজারে অনেক কিছু আছে। সো গাইডস এবং নোটস বেস যে পড়াশোনা, সেগুলো তো আপনারা জানেন, সেখানে কিছু অসুবিধাও তৈরি হয়েছে, যার কারণে
আমি যেহেতু আলিয়া মাদ্রাসারও ছাত্র, রিসেন্টলি আমরা দেখেছি যে দাখিল বা এসএসসির পরের যে লেভেলটা, খুব ভালো ছাত্র যারা, তারা মাদ্রাসায় থাকে না। কেন? কারণ হচ্ছে অ্যারাবিকের যে বেসটা তৈরি হওয়ার কথা ছিল, ওই বেসটা তৈরি হয় না। ধরেন আমার সাথে যে ছেলেটা, আমি আলিয়া মাদ্রাসা যখন পড়েছি, আমার সাথে যে ফার্স্ট যে ছেলেটা, প্রথম এবং সেকেন্ড, ফার্স্ট এবং সেকেন্ড দুজন, কেউ কিন্তু এইচএসসি লেভেলে মাদ্রাসায় ছিল না। তারা চলে গেছে সিটি কলেজে। সিটি কলেজে গিয়ে তারা আহ, পড়াশোনা করেছে, আসছে, এবং পরবর্তী ঢাকা ইউনিভার্সিটিতে আমার সাথেই তারা পরীক্ষা দিয়ে একজন সোশিওলজিতে ভর্তি হয়েছে, আরেকজন সোশ্যাল ওয়েলফেয়ারে ভর্তি হয়েছে আমার সাথেই। তো তারা কিন্তু মাদ্রাসাতে আলিম পড়ে নাই, আমি পড়েছি। কেন পড়ে নাই তাদেরকে যখন প্রশ্ন করবেন, তারা বলবে যে আমরা তো আলিমে যত উপরের দিকে যাবে মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসাতে, আলিয়া মাদ্রাসা সাধারণত ওইখানে অ্যারাবিকের বেসটা অত স্ট্রং ভাবে গড়ে ওঠে না। যার কারণে কোরআন হাদিস, আমি আবারও বলতেছি, আমাকে ক্ষমা করবেন যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমার কথায়, আমি কাউকে ছোট করার জন্য কথাগুলো বলছি না, এটা সত্য যে তাদের ওই স্ট্রং বেসটা না গড়ার কারণে তারা কোরআন হাদিসটা অতটা ভালো করে বুঝে না, যতটা সার্টিফিকেশন ছাড়া যারা পড়ে তাদের ওই বেসটা অত শক্তভাবে গড়ে ওঠে। এটা খুবই সত্য একটা কথা। তো আমি তাহলে মোটামুটি আহ, এই দুটো শিক্ষা ব্যবস্থা, আলিয়া মাদ্রাসা এবং কমি মাদ্রাসা নিয়ে বললাম, এবং আলটিমেটলি এটা আউটকাম নিয়েও বললাম, তাদের তাদের যে তারা পড়াশোনা শেষ করার পরে তারা কি করে সেটাও বললাম। এইবার আমরা একটা বিষয় নিয়ে আমার মনে হয় যে আমরা আলাপ করতে পারি, সেটা হচ্ছে যে এই দুই ধরনের যারা শিক্ষার ধারায় যারা পড়ে, ট্র্যাডিশনাল পদ্ধতিতে যারা পড়ে আসতেছে, এই মানুষগুলোর ক্যারিয়ার আসলে কি হবে, কি হওয়া উচিত, এই ব্যাপারটা নিয়ে আমরা, আমার মনে হয় যে কথা বলা দরকার। হ্যাঁ ভাই, কথা তো বলা দরকার, এন্ড ইউ আর দ্য রাইট পারসন যে বলবে। মানে আমি কিন্তু পার্সোনালি মানে আমার আশেপাশে এরকম অনেক মানুষকেই পাই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। আমি মানে কেন জানি না, কওমি মাদ্রাসার বেশ কিছু ভাইদের সাথে আমার ভালো একটা পরিচিতি। তো তাদের মধ্যে আমি কিন্তু আবার অন্টারপ্রেনারশিপও খুব বেশি দেখি। আবার আহ, আমি বলবো যে ফ্রিল্যান্সারও বেশ অনেকজন ভালো ফ্রিল্যান্সার, মানে ইন্টারন্যাশনাল রেকগনাইজ ফ্রিল্যান্সারও হচ্ছেন। সো আমি দেখি যে আবার আবার আরেকটা জিনিস আছে। আমি আমি এমন আমি বেশ কিছু কোম্পানিতে কাজ করেছি, তার মধ্যে আমি পার্টিকুলারলি এরকম জায়গা দেখেছি যে যেটাই হোক না, অ্যাকাউন্টেন্ট খুঁজলে আবার একটা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছেলে একটু নিয়ে আসো, এরকম আমি দেখেছি। সো এরকম এরকম বেশ কিছু রকমের জায়গাতে দেখেছি যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডকে আবার প্রিফার করা হয়। সো উড লাভ টু নো, নাফিসের যদি কোনো কিছু বলার থেকে এখানে, আই উড লাভ টু নো হোয়াট উড বি দেয়ার ক্যারিয়ার অপশনস। মানে মানে আপনি যদিও বলেছেন যে মাদ্রাসার স্কুলের মধ্যে পার্থক্য করার কিছু নাই, তাও বোঝার খাতিরে জানা দরকার, একটু বলেন না। আচ্ছা, এখানে ছোট্ট একটা বিষয় আমি একটু ডিসক্লেমার দিয়ে নেই, সেটি হচ্ছে যে পৃথিবীতে যে কেউ যে কোনো পেশায় যেতে পারে, তাদের সেই ফ্রিডম, তাদের সেই চয়েস আছে অবশ্যই। তো সেক্ষেত্রে যেটা আপনি বললেন যে মানুষ যখন অ্যাকাউন্টেন্ট খুঁজে তখন সৎ, হ্যাঁ, মানুষটা ফ্রড না, হ্যাঁ, সে ডিজিট ডান বাম করবে না, এই জন্য কিন্তু, হ্যাঁ, বলে যে আমার এক বন্ধু ছিল, সে বলতো যে দোস্ত, প্রেম করার জন্য অনেক মেয়ে পাওয়া যায়, কিন্তু বিয়ে করার জন্য মেয়ে খুঁজলে না মেয়ে পাওয়া যায় না। অর্থাৎ অনেক এমবিএ বিবিএ অনেক প্রফেশনাল পাওয়া যায়, কিন্তু যখন যখন আপনার অ্যাকাউন্টসে বসার জন্য মানুষ খুঁজেন, তখন একজন ভালো মানুষই খুঁজে, হ্যাঁ, মানুষ যে লোকটা খ্যাত, হ্যাঁ, মাথা টুপি পরে, মুখে দাড়ি আছে, হ্যাঁ, পাজামাটা ধরেন যে টাকনুর উপরে পড়ে, ঝুলায় পড়ে না, একটু কেমন যেন একটু, হ্যাঁ, কিন্তু অ্যাকাউন্টসে তাকে বসায়। হ্যাঁ, আমরা যখন প্রথম গঠিত হয়, আমি তখন উত্তরা বাইতুল সালাম পড়ি, র্যাব 1 যেটা ছিল, র্যাব 1 এর পাশেই আমাদের মাদ্রাসাটা ছিল, একই বাউন্ডারির ভেতরে। তখন দেখতাম যে র্যাব তখন প্রথম গঠিত হলো, তো আমরা তখন খুব আগ্রহের সাথে দেখতাম, তখন পিচ্চি হান্নানকে ধরছে। মানে ওই মাদ্রাসায় যখন ছিলাম তখন র্যাবের যিনি হেড অফ অ্যাকাউন্টস ছিল, র্যাব 1 এর, হ্যাঁ, ওইখানে দাড়িওয়ালা কাউকে অ্যালাউ করতো না। মানে ওই ফোর্সে তখন অনেক কড়াকড়ি ছিল, ওখানে অনেকগুলো স্ট্র্যাটেজি ব্যাকআপ ছিল, কিন্তু অ্যাকাউন্টেন্ট যিনি ছিলেন, হেড চিফ অ্যাকাউন্টেন্ট, উনি কিন্তু দাড়িওয়ালা মানুষ ছিল, একজনই ছিল পুরো র্যাব ফোর্সে। যখন ব্যাটালিয়ন মাঠে দাঁড়াইতো, একটা লোক আছে শুধু দাড়ি, সে হলো অ্যাকাউন্টেন্ট। যাই হোক, ভাই কেটে ফেলে নাহলে থাকুক, অসুবিধা নাই। আচ্ছা, এখন ইস্যুটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে ক্যারিয়ার ব্যাপারটা। ধরেন কমি পিপলদের মধ্যে আজ থেকে 10 বছর আগে, বা আলিয়া পিপলদের মধ্যে আজ থেকে 10 বছর আগে যে ক্যারিয়ার ভাবনাটা ছিল, এখনকার ক্যারিয়ার ভাবনাটা একটু ডিফারেন্ট।
কেন বলতেছি? কারণ হচ্ছে যে এই মানে চিন্তার যে বিপ্লবটা ঘটেছে, ধরেন আমি একজন কওমি মাদ্রাসার পিওর কওমি মাদ্রাসার স্টুডেন্ট। এখনো পর্যন্ত আমি যদি ধরেন আপনার মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, যে আমি যদি এখনো বলি যে মানে আপনি কাদেরকে ওন করেন, আমি কওমি মাদ্রাসাকে ওন করি, বিশ্বাস করেন? এখন কেউ যদি অন্যভাবে নেন আমাকে কি ভাববেন আমি জানি না, বাট আমি যদি কওমি পিপল, আমি কওমি মাদ্রাসা থেকে এসেছি, আমি এখনো আমার যারা উস্তাদ আছেন আমি তাদের সাথে সম্পর্ক রাখি। আমার যে প্রোগ্রাম গুলো হয় মাহফিলে সেখানে আমি তাদেরকে দাওয়াত দেই। ইভেন আমি নিজে একটা মসজিদের খুতবা দেই, হ্যাঁ, তেজগাঁয়ে। এটা হচ্ছে তেজগাঁ গুলশান লিংক রোডে আকিজ হাউসের সামনে পূর্ব কুনিপাড়া জিএমজি জামে মসজিদ, সেখানে আমি খুতবা দিই আজ প্রায় 7 বছর যাবত একই মসজিদে খুতবা দিই, আলহামদুলিল্লাহ। তো যে কথাটা বলছিলাম, যে এই যে ক্যারিয়ারের যে ব্যাপারটা, আমাদের যে চিন্তার, আমি যেহেতু কওমি মাদ্রাসা থেকে এসেছি এবং কওমি মাদ্রাসার চিন্তার গত 10 বছর 20 বছরে যে চিন্তার বিপ্লবটা ঘটেছে সেটা আগে ছিল না। রিসেন্টলি আমি নাম বলবো না, অনেক বড় মাপের একজন ওয়েব ডেভেলপার, হ্যাঁ, বর্তমানে উনি ইউকে তে অনেক বড় একটা কোম্পানিতে একটা বড় পদ হোল্ড করছেন, হ্যাঁ, মুখে নাফিস ভাইয়ের মতো দাড়ি, ফর্সা মানুষ, লম্বা জুব্বা পরে, হ্যাঁ, অনেক সুন্দর কথা বলে। সে কিন্তু কওমি মাদ্রাসা থেকে পড়ে হাফেজ, মাওলানা, মুফতি, হ্যাঁ, সব ডিগ্রি আছে, বাট হি ইজ এ প্রোগ্রামার, মানে ওয়ার্ল্ড ক্লাস টপ লেভেল প্রোগ্রামার। সো আমি যে জিনিসটা জাস্ট এক লাইনে বললাম সেটা হচ্ছে যে আমাদের চিন্তার যে বিপ্লবটা ঘটেছে, এই জন্য কিন্তু এখন ক্যারিয়ারের যে ব্যাপারটা, এটা কিন্তু এখন বিভিন্ন রকমের চেঞ্জ আসছে। হ্যাঁ, এখন আপনি যদি আমাকে বলেন যে মুহসিন ভাই আপনি এই কওমি পিপল এবং আলিয়া পিপল, আমার কাছে অনেক গার্ডিয়ানরা আসে। বিশেষ করে আমি যখন ইউনিভার্সিটিতে গেলাম বা ইউনিভার্সিটি যাওয়ার আগে থেকে, আমি 2010-এ যখন আমি আলিম পরীক্ষা দেই, এইচএসসি পরীক্ষা দেই, এরপরে 10-11-তে যখন ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে অনার্সে ভর্তি হই অ্যারাবিক ডিপার্টমেন্টে, তখন থেকে আমি ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করি যে আসলে অ্যাকচুয়ালি আমার ক্যারিয়ার কি হবে, বা আমার মতো যারা মাদ্রাসা পিপল তাদের ক্যারিয়ার কি হওয়া উচিত। ভাবনা চিন্তা যখন শুরু করি, আমার মধ্যে আমি তখন তখন থেকে আমি খুব কনসিয়াস ছিলাম টু মেক মাই সেলফ স্কিলড, হ্যাঁ, সফট স্কিলস ট্রেনিং করা, বিভিন্ন রকম হার্ড স্কিল ট্রেনিং করা। আমি আহ, বিভিন্ন রকমের ট্রেনিং এর মধ্য দিয়ে গিয়ে নিজেকে স্কিলড করে, এটা নিজেকে স্কিল করার যে একটা প্রবণতা, এই চিন্তাটা ডেভেলপ হয়েছে কওমি এবং আলিয়া পিপলদের মধ্যে খুব বেশি দিন আগে না, ধরেন 10 থেকে 15 বছর, এর বেশি হবে না। হ্যাঁ, সো আমি যে জিনিসটা ফোকাস করছি সেটা হচ্ছে যে চিন্তার ডেভেলপমেন্টের কারণে, আমাদের যেই চিন্তার বিপ্লবের কারণে কিন্তু ক্যারিয়ারের একটা ভেরিয়েশন তৈরি হচ্ছে এখন। এখন আসেন যে আহ, আমাকে অনেক গার্ডিয়ানরা জিজ্ঞেস করে, কি জিজ্ঞেস করে, যে আমার ছেলেটাকে কিভাবে মাদ্রাসায় পড়াবো, যদি মাদ্রাসায় পড়াই তাহলে সে ভবিষ্যতে কি হবে, হুজুর হয়ে কি হবে, হুজুর হয়ে সে কি আমাদের সাথে অ্যাডপ্ট করতে পারবে কিনা, হুজুর হয়ে কি সে হুজুরই হয়ে যাবে, না আমাদের সাথে মানে সোসাইটিতে সে এক্সিস্ট করবে। তো এই ব্যাপারগুলো নিয়ে আমি একটু সংক্ষেপে কথা বলি, তাহলে আমরা ক্যারিয়ারের ব্যাপারগুলো নিয়ে আরো স্পষ্ট হবে। আমি ছোট্ট করে একটা উদাহরণ দিই। আমি যখন হিফজখানায় পড়ি, হ্যাঁ, আমি অনেক বেশি বলে ফেলতেছি ভাই, হ্যাঁ, আপনারা মাঝে মাঝে একটু ইন্ট্রো দিয়েন। আমি যখন হিফজখানায় আমরা পড়ি, শুধু জ্ঞান আহরণ করতেছি, স্পঞ্জের না মতো করে ভাই, আমরা খালি অ্যাবজর্ব করতেছি, কারণ এগুলোর ব্যাপারে আসলে আমার ওইভাবে আইডিয়া ছিল না। সো অনেক কিছু জানতেছি ভাই, ভালো লাগতেছে আসলে। এন্ড আই হোপ অডিয়েন্সদেরও ভালো লাগতেছে ইনশাআল্লাহ। বলতে থ্যাংক থাকেন ইউ, ভাই থ্যাংক ইউ প্লিজ। নাফিস ভাই, থ্যাংক ইউ নাফিস ভাই, সাজ্জাদ ভাই। আহ, একজন সেনাবাহিনীর কর্মকর্তা, আমি আসলে তখন বুঝতাম না যে সেনাবাহিনীর পদ কি থাকে, পরে জেনেছি তিনি একজন মেজর, অনেক পরে জেনেছি, মানে হেফজ শেষ করারও অনেক পরে জেনেছি। তো উনি তার ছেলেকে হেফজখানায় পড়াবেন, হেফজখানায় পড়াবেন। তো ভালো কথা, হেফজখানায় পড়িয়েছেন একজন উচ্চপদস্থ কর্মকর্তা সেনাবাহিনীর, তার ছেলেকে পড়াবেন, ভালো কথা। তো আপনি সবাই খুব পজিটিভলি তাকে ভর্তি করেছে। 1 বছর পরে তার ছেলেকে তিনি নিয়ে যাচ্ছেন মাদ্রাসা থেকে। তো বললো যে নিয়ে যাচ্ছেন যে কি ব্যাপার, বলে যে আমার ছেলেকে চালাক বানানোর জন্য আমি মাদ্রাসায় দিয়েছিলাম, এখানে অনেক, হ্যাঁ, অনেক পোংটা পোংটা ছেলে আছে, হ্যাঁ, আই এম ইউজিং জাস্ট সাম ইনফর্মাল ওয়ার্ডস হিয়ার, হ্যাঁ, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। অর্থাৎ মাদ্রাসাতে যেহেতু আবাসিক ব্যবস্থাপনা অনেক, ধরেন আমি যে মানুষগুলোর সাথে পড়েছি বরিশাল, নোয়াখালী, চিটং, কুমিল্লা, বিভিন্ন এলাকার, হ্যাঁ, মানুষের সাথে পড়ার কারণে একটা ইন্টেলিজেন্স গ্রো করে, চিন্তার যে একটা ব্যাপার। ধরুন আপনি আপনার আব্বা আম্মার সাথে থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছেন, কথার কথা, কখনো মাদ্রাসাতে আপনি আহ, এতগুলো মানুষের সাথে মিশেন নাই, সেটা পজিটিভ নেগেটিভ অনেক কিছু আছে। আবাসিক আমরা বাচ্চাদেরকে দিব কি দিব না সেটা নিয়ে আমার কথা আছে, আমার ব্যক্তিগত বক্তব্য আছে, আমি দিব না আমার বাচ্চাদেরকে আবাসিক, বাট আমি আবাসিক ছিলাম। হুম?
বাস্তব সত্য কথা বলতে হবে এখানে। সো উনি তার ছেলেটাকে চালাক বানানোর জন্য জাস্ট মাদ্রাসায় দিয়েছেন। 1 বছর পরে নিয়ে গেলেন, বলল যে আমার ছেলে এই 1 বছর অনেক ইন্টেলিজেন্ট হয়েছে। সো হোয়াট আই এম জাস্ট ফোকাসিং অন, যে মাদ্রাসাতে পড়লে আপনার অনেক কিছু মিক্স আপ হয়, দুনিয়া দিন, যার কারণে পরবর্তীতে আপনার গ্রো করার সুযোগটা একটু বেশি। হ্যাঁ, অন্যরা একটু অফেন্সিভ নিয়েন না যে আমাদের স্কুল কলেজে পড়লে মনে হয় কম, মাদ্রাসায় পড়লে বেশি। আমি সেটা মিন করছি না, মানে হচ্ছে এটা আমার আন্ডারস্ট্যান্ডিং যে আপনার এক্সপ্লোর করার সুবিধাটা অনেক বেশি, অ্যাক্সেসটা অনেক বেশি। যেমন ধরুন আমি এখন ঢাকা ইউনিভার্সিটি গেলে আমাকে স্যাররা অ্যাকসেপ্ট করে, আমি একটা কমি মাদ্রাসায় গেলে আমাকে অ্যাকসেপ্ট করছে, আমি যখন একজন ডক্টরের কাছে যাচ্ছি আমি পরিচয় দিচ্ছি আমি একজন ইউনিভার্সিটি শিক্ষক, আমাকে অ্যাকসেপ্ট করছে, গ্রহণযোগ্যতাটা। হ্যাঁ, এইটা একটা বাড়ে। সো ক্যারিয়ার অপরচুনিটি যেটা আমি বলবো সেটি হচ্ছে যে ক্যারিয়ার কাউন্সেলিং এর কথা। আমাকে যখন কেউ বলে যে আমি আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়াতে চাই, এখন আমরা একেবারে টু দি পয়েন্ট আলোচনা করব, জাস্ট চলে আসি, হেয়ার এন্ড দেয়ার যাবো না, জাস্ট ঢুকে যাই ট্র্যাকে। মাদ্রাসায় আপনার ছেলেকে পড়াবেন, কেন পড়াবেন? কি আজব, আপনাদের জীবনে মাদ্রাসায় পড়েন নাই, আপনি বুয়েটের শিক্ষক। আমার কাছে একজন এসছেন বুয়েটের শিক্ষক, হ্যাঁ, উনি হচ্ছেন একটা ট্রিপল এম নামে একটা ডিপার্টমেন্টের মেবি, হ্যাঁ একটা ডিপার্টমেন্টের, ট্রিপল ই না, ট্রিপল এম বা এই টাইপের কিছু একটা ডিপার্টমেন্টের টিচার, নাম ডিপার্টমেন্ট আমার মনে নাই। তো আমার কাছে এসছে ঢাকা ইউনিভার্সিটিতে, আমি তখন স্টুডেন্ট, এক স্যার পাঠাইছেন যে অমুকের কাছে যান, সে আপনাকে গাইড করবে, সে হাফেজ, সে ভালো গাইড করতে পারবে, আমাদের ফার্স্ট বয়। তো আমি বললাম যে আপনি সারা জীবন পড়ছেন বুয়েটে এবং বিদেশে পিএইচডি করছেন অস্ট্রেলিয়া সিডনিতে, আপনি মাদ্রাসায় পড়াবেন ছেলেকে, অকওয়ার্ড। আমি তাকে প্রশ্ন করলাম নেগেটিভলি, বলে যে ভাই আমি জান্নাত পাইতে চাই, জান্নাতে যাইতে চাই, আর আমাকে আল্লাহ যা দিছে এটা দিয়ে আমার ছেলে পেলেদেরকে, এটা আল্লাহ আমাকে যা দিচ্ছেন এটা দিয়ে হয়ে যাবে, আমার ছেলেদের কিছু করতে হবে না। হ্যাঁ, আমি বললাম যে আজব কথাবার্তা বলেন আপনি, আপনার ছেলেকে আপনার সম্পত্তি দিয়ে চলবে, এদেরকে মাদ্রাসায় পড়ায় পঙ্গু বানায় ফেলবেন? খুব নেগেটিভ ব্যাপারটা বুঝেন, সাইকোলজিক্যাল গেম। সে আমাকে বলতেছে যে আমার ছেলেদের তো মাদ্রাসায় পড়বে, আলেম হবে, আমি এটাই চাচ্ছি, আলেম হলে পঙ্গু হয়ে যাবে, ইনকাম টিনকাম করবে না, আমার যা আছে তা দিয়ে চলে যাবে। তাই আমি বললাম আল্লাহিল আযীম, আরবিতে বললাম আল্লাহিল আযীম কেফ, এটা কেমন কথা, আপনি ছেলেদেরকে পঙ্গু বানায় দিবেন? বলে যে আমার যা আছে আমার বাবার যা আছে চলবে। পজিটিভলি নেগেটিভ অ্যাপ্রোচ আসছে সে। তো আমি বললাম যে শুনেন, আপনার ছেলে মাদ্রাসায় পড়বে, বুয়েটে পড়বে, সিডনি অস্ট্রেলিয়াতে পিএইচডি করে বুয়েটের প্রফেসর হবে, আপনার কোনো অসুবিধা আছে? উনি বলেন যে বলেন কি ভাই? আমি বললাম যে আমি এখন 4th ইয়ারে পড়ি ঢাকা ইউনিভার্সিটির অ্যারাবিক ডিপার্টমেন্টে, আমি যেই সিরিয়াল নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, আমি অ্যারাবিক না পড়ে আরো ভালো অন্য কোনো সাবজেক্টও পড়তে পারতাম, আমি অ্যারাবিকটা চুজ করেছি, আমার ভালো লাগে এই জন্য, আমি এটা স্পেশালাইজড হবো এই জন্য। তোনাকে যখন বললাম যে আমি হাফেজ হিফজ পড়েছি, আমি মাওলানা, আমি একটা মসজিদে তখন স্টিল জুমা পড়াই, হ্যাঁ, তা আমি এখন যদি ধরেন যে একটা অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি বা একটা ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, এখানে ভালো একটা ফার্স্ট ক্লাস ফার্স্ট একটা রেজাল্ট নিয়ে, আমাকে তারা কি ভালো একটা আইএলটিএস দিয়ে আমি কি স্কোর করলে পারবো না? বলে হ্যাঁ পারবেন। তা আমি বললাম যে ওয়াই আপনার ছেলেটাকে আপনি এরকম আমার মতো করে বুয়েটে পড়াবেন না কেন? বলে যে ভাই এরকম করে তো কখনো চিন্তা করিনি, বলেন কি আপনি, ইজ ইট পসিবল? আমি যেমন বললাম যে ভেরি পসিবল, কেন, অবশ্যই সম্ভব। এখন তার ছেলে, আমি যার কথা এখন বলতেছি, এখন মাদ্রাসায় পড়ছে, হাফেজ হয়েছে, এবং এমন একটা ট্র্যাকে সে পড়ছে, এমন একটা সিলেবাসে সে পড়ছে, তার এ লেভেলস কমপ্লিট হবে, এদিকে সে মাওলানা হবে, বুঝেন, দাওরায়ে হাদিস মাওলানা হয়ে যাবে, এদিকে এ লেভেলস কমপ্লিট হয়ে যাবে, দাওরায়ে মাওলানা শেষ, সে চাইলে একটা মসজিদে খুতবা দিতে পারবে, এদিকে এ লেভেলস কমপ্লিট হয়ে যাচ্ছে, সে বুয়েটে সায়েন্স থেকে পড়তেছে, বুয়েটে চান্স পাবে, এবং সে তার বাবার পায়ের উপর পা দিয়ে, হ্যাঁ, বাবার পায়ের যেখানে যেখানে ছিল অস্ট্রেলিয়া সিডনি থেকে পিএইচডি করে এসে বুয়েটের টিচার হবে, নো ওয়ে, মানে কোনো ডাউট নাই। এখন ইস্যুটা হচ্ছে, আমার একজন বন্ধু বর্তমানে ব্যারিস্টার, একজন বন্ধু বর্তমানে ইবনে সিনা হসপিটালে সে রেসিডেন্ট ডাক্তার, মানে যে আবাসিক ডাক্তার থাকে সে আবাসিক ডক্টর, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, হাফেজ, বিলিভ মি, বিশুদ্ধ করে সে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, এবং এত ভালো ইয়াদ, যারা আলেম বা যারা আমার এখানে দেখছেন, ইয়াদ মানে হচ্ছে কোরআনটা মুখস্থ বেশি, খুব যেখান থেকে বলবেন ওখান থেকে
he can continue from that verse of the Holy Quran. From wherever you just ask him, যে এখান থেকে পড়ো, he can continue. ইন্নাহু ইয়াস্তাতিউ আন ইওয়াসিল মিন তিলকাল আয়া। এমন সুন্দর হাফেজ আলেম, সে এখন ডক্টর, আমি নাম বলছি না। সো এই যে এক্সাম্পল গুলো আমাদের সামনে আছে, ইভেন আপনারা দেখেন যে আলিয়া মাদ্রাসা থেকে পাশ করে যে সমস্ত ভাইরা যারা ধরেন ইউকে, ইউএসএ, টার্কিতে, বিভিন্ন রাষ্ট্রে যারা গিয়েছে, তারা কিন্তু ফ্যাকাল্টি ফার্স্ট হয়েছে। পত্রিকায় দেখবেন, অনলাইন নিউজ পোর্টাল গুলো দেখা যায় যে ওই অল ফ্যাকাল্টিতে ফার্স্ট। কে কোথায় পড়ছে? অমুক মাদ্রাসার ছাত্র সে, হোক কওমি হোক আলিয়া। যেহেতু আমরা আজকে মাদ্রাসা ব্যবস্থা নিয়ে, শিক্ষা ব্যবস্থা নিয়ে বলছি, আলিয়া মাদ্রাসারও আছে, কওমি মাদ্রাসারও আছে, আমি নাম বলবো না, আপনারা হয়তো চিনবেন। তো what I'm going to focus on that, আচ্ছা এর আগে একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে আমার আব্বা আমাকে একদিন আমি যখন কওমি মাদ্রাসায় পড়ি, খুব গোঁড়া ছিলাম যে মাদ্রাসায় পড়া হারাম, হ্যাঁ, ইংরেজি শিখবো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আস্তাগফিরুল্লাহাল আযীম, ইংরেজি। অর্থাৎ একটা নেগেটিভ ছিল। ইভেন আমার টিচার যাদেরকে আমি আমার নিজের কলিজার চেয়েও বেশি ভালোবাসি, আমার আস্তাদিদে কেরাম, এখন ওস্তাদেরকে যখন ফোন দেই, হ্যাঁ, বলে যে মহসিন তুমি তো এখন অনেক, হ্যাঁ বলে আর কি, যে বড় হইছো। আমি বলি ওস্তাদ, আমি তো আপনার পায়ের জুতার তলা আমার মাথা। কি বলেন আপনি? আপনার তো পায়ের জুতার নিচের যে ধুলা কণা, আমি তো এটার মতো এখন হতে পারি নাই। ওস্তাদ আপনি কি বলেন? হ্যাঁ, তো ওনারা তখনও নেগেটিভ ছিলেন, ওস্তাদরা নেগেটিভ ছিলেন, আমরা নেগেটিভ চিন্তা করতাম যে আলিয়া মাদ্রাসায় পড়া যাবে না, আর বাইরে ইউনিভার্সিটি কলেজ তো আস্তাগফিরুল্লাহ, পড়াই যাবে না। সেই জায়গা থেকে আমাদের যে চিন্তার বিপ্লবটা ঘটে, আমরা এখন যে জায়গাতে এসে আমরা আছি, শিক্ষকরা আমাদেরকে নিয়ে গর্ব করেন। কেন? কারণ হচ্ছে আপনি যখন একটা অ্যাচিভমেন্ট যখন আপনার হবে, তখন চিন্তা ছিল কি, ধরুন আমি আজ থেকে কত সালের কথা আপনাকে বলছি, আমি আপনাকে আমি বলছি 2003 সালের কথা, 4 সালের কথা, যখন টিচাররা মনে করতেন যে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, এটা আমি কল্পনাই করতে পারতাম না। হ্যাঁ, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, এত বছর আগে, ধরেন 20-22 বছর আগের গল্প। সো আমি আই এম গোয়িং টু ফোকাস অন, যে আমার বাবা আমাকে জিজ্ঞেস করছিলেন, আমি তখন গোড়া ছিলাম, হ্যাঁ, এটা কথা ছিল যে গোড়া ছিলাম, এগুলো যাবো, এখানে যাবো না, প্রশ্নই আসে না। আমার একটা ড্রিম ছিল যে আমি একটা বড় মাদ্রাসায় বুখারি পড়াবো, আমার সবচেয়ে বড় ড্রিম ছিল। হ্যাঁ, এখন আমি অক্সফোর্ডের শিক্ষক হওয়ার স্বপ্ন দেখি, এখন আমি সিডনি ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার স্বপ্ন দেখি, হ্যাঁ, এখন ধরেন কেমব্রিজের প্রফেসর হওয়ার স্বপ্ন দেখি আমি। তখন আমি স্বপ্ন দেখতাম কি, ওই যে আমি চিন্তার যে বিপ্লবটার কথা আপনাকে বললাম, কিন্তু তখন আমি স্বপ্ন দেখতাম যে একটা বড় মাদ্রাসায় আমি বুখারি পড়াবো, মুহাদ্দিস হব। আমার স্বপ্নের যেই সোপানটা, সিঁড়িটা, সেটা একটা ফিক্স হয়েছিল। কিন্তু যখন আমার চিন্তাটা বড় হলো, আমি বিভিন্ন মানুষের মাঝে শুরু করলাম হাঁটা চলা, এখন টিচাররা আমাদেরকে নিয়ে গর্ব করছে। সো আমি যখন গোড়া ছিলাম, আব্বা আমাকে বলতেছে যে তোমাকে এসএসসি পরীক্ষা দিতে হবে, দাখিল আলিম পরীক্ষা দিবা, এরপরে ইউনিভার্সিটিতে পড়বা। আস্তাগফিরুল্লাহ, বিশ্বাস করেন 2007 সালেও আমি এমন ছিলাম বলতে, এ সোসাইটি, এ হিউজ পিপল, আমি বলতে বুঝাচ্ছি আমরা, হ্যাঁ, এরকম ছিলাম। সো ওই জায়গা থেকে যখন আমাদের চিন্তাটা এক্সপান্ড করা শুরু করলো, 2022 সালে এসে ইউ কান্ট জাস্ট বিলিভ যে ঢাকা ইউনিভার্সিটি এখন একটা উচ্চ, কি যেন একটা শব্দ বলেছিল, যে পরিশীলিত একটা মাদ্রাসা হয়ে গেছে। মানে ভাই আপনার কাছে কোনো ডেটা থাকা যাবে যে কত পার্সেন্ট স্টুডেন্ট এরকম কিছু? আচ্ছা, আমি জানি না এটা আসলে। বুয়েটে আপনি যখন ঢুকবেন, যে মাদ্রাসার টুপি পাঞ্জাবিতে ভরে গেছে। ইভেন ডিএমসি তে যান, বিশ্বাস করেন, প্রাইভেট ইবনে সিনাতে যান, প্রাইভেট যে ইউনিভার্সিটি গুলো আছে, মেডিকেল ইউনিভার্সিটি, পাঞ্জাবি আর টুপির সয়লাভ। যদি কখনো আপনাদের কোনো প্রতিষ্ঠান গবেষণা করতে চায়, সে সুযোগ আছে, পার্সেন্টেজ বের করে ফেলা সম্ভব। এবং এই যে চিন্তা যে বিপ্লবটা, আমি আপনাকে যেটা বলছি যে 10 বছর 15 বছর চিন্তার বিপ্লবটা হয়েছে, এরপরে কিন্তু আমাদের ক্যারিয়ার পাথটা ফুল চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। সো আমি যেই কথাটা বলতে চাচ্ছি, যে এই যে আমার বাবাকে আমি গোড়া ছিলাম, ওইখান থেকে যখন আমাকে বললো এসএসসি এসএসসি পরীক্ষা দিতে হবে, আমি কথায় রিক্সা দিয়ে চলে যাচ্ছে, আবার জাস্ট ট্র্যাকে আসলাম, যে তখন আমি আব্বাকে প্রশ্ন করলাম যে আব্বা ঠিক আছে আমি পরীক্ষা দিব,
তাইলে ওই যে আমি ক্লাস 1-2 যে ছেলেগুলোর সাথে ছিলাম, আমি ওদের সাথে গিয়ে জেনারেল পড়াশোনা ওদের সাথে গিয়ে মিশবে, তাইলে করবো, নাইলে করবো না। বিষয়টা বুঝেন, একটা ইগো ব্যাপারটা বুঝছেন না, যে আমার একই বয়সের লোক আমার উপরে ক্লাসে পড়বো, আমি নিচে পড়বো, তাইলে আমি যাবো না। যদি স্কুল কলেজ ওই লাইনে গিয়ে দেখেন, আমি তখনও আমার মাইন্ডসেটটা ছিল গোড়া, যে না মাদ্রাসায় স্কুল কলেজে পড়া যাবে না, আলিয়া মাদ্রাসায় পরীক্ষা দেওয়া যাবে না, হারাম এগুলো, এই মাইন্ডসেটটা ছিল। যখন ওখান থেকে বেরিয়ে আসলাম, তখন আব্বা আমাকে বললো, হ্যাঁ তাহলে আমরা ক্যালকুলেশন করি। কোরবানের রোজার ঈদের পরে সবাই মিলে বসলো, আমাদের পারিবারিকভাবে আমার বড় ভাই মেজো ভাই সবাই মিলে বসলো, তারা একটা ক্যালকুলেশন করলো, বললো যে তুই যদি এসএসসি পরীক্ষা এই সালে দেস, এই হিসেব করে তারা আমাকে দেখাইলো যে তোর এখন যে স্টেজ, এই স্টেজে তুই যে বছর মাস্টার্স পাস করবি, তোর সাথে আব্দুল্লাহ, পাশের গ্রামের সালামনগর, হ্যাঁ, আব্দুল্লাহ, টিপু, ওরা দুজন আমার বাল্যবেলার স্কুলের বন্ধু। ওরা একজন পাশ করেছে যতদূর মনে পড়ে যে তিতুমিল কলেজ থেকে, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছি। তো একই বছর আমরা মাস্টার্সে ভর্তি হয়েছি। আমি পাশ করে চলে গেছি, তার রেজাল্ট আমারও পরে তার রেজাল্ট হয়েছে। আব্বা আমাকে বললো যে তুই তাদেরও আগে পাশ করতে পারবি, একটু বাড়ায় বলছে আমাকে। তো what just I am going to tell you that the point is, ওই যে বুয়েটের যে টিচার আসেন ওখানে, বুয়েটের শিক্ষক আমাকে বলছিল আমার ছেলেকে মাদ্রাসায় পড়াবো, হ্যাঁ, তো আপনি যদি আপনার ছেলেকে, সাজ্জাদ ভাই, নাফিস ভাই, আপনার ছেলেকে যদি মাদ্রাসায় পড়ান, এই ছেলে ডক্টর হতে পারবে, ইভেন দো হি ইজ এ হাফিজ এ কোরআন, ইভেন দো হি ইজ এ আলেম, ইভেন দো হি just talks in a huge gathering at the day, at Friday Juma ceremony, হ্যাঁ। সো ইস্যুটা হচ্ছে এইটা, যে এখন যেই মাদ্রাসা, ইভেন আলিয়া এবং কওমি, দুটোতেই এমন একটা সিস্টেম ধারা এখন বর্তমানে স্টাবলিশড অলরেডি, যে আপনি যদি আপনার ছেলেটাকে স্কুলে না পড়িয়ে জাস্ট মাদ্রাসায় নিয়ে আসেন, তাইলে সে স্কুলের পড়া কিন্তু আছে। আমি আপনাকে আগে বলে এসেছি যে স্কুলওয়ালা যা পড়ে তা মাদ্রাসার যে সার্টিফিকেট ওয়ালা যে ট্র্যাকটা সেখানে অলরেডি আছে, এর পাশে তারা আরো অনেক বেশি প্রেশার নিয়ে ধরেন স্কুলে যেই ক্লাসগুলো পড়ানো হয় সবগুলো এখানে আছে, বইগুলো এবং মজার বিষয় হচ্ছে সেম বই। আশ্চর্য হবেন হাফিজ ভাই, আপনি যদি আলিয়া মাদ্রাসার সিলেবাসটা দেখেন, স্কুলে যে বই পড়ানো হয়, যে টেক্সট, যে কাগজ, যে কালার, সবকিছু সেম, শুধু পিছনের লেখা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, শুধু এতটুকু লেখা চেঞ্জ। এছাড়া প্রধানমন্ত্রীর ছবি, তার বক্তব্য হু কন্টেন্ট, লেখক সব সেম, শুধু মাদ্রাসার বোর্ডের নামটা লেখা সামনে এবং পিছনে। কিন্তু এর বাইরে তারা আরো অনেক কিছু প্রেশারটা নেয়, প্রেশার নিয়ে তারা শিক্ষা করছে। তাহলে তো ভাই আমি যদি এখানে একটা জিনিস অ্যাড করি, দ্যাট মিনস যারা রেগুলার পড়াশোনা করতেছে তারা তো আরো অ্যাডেড প্রেশার নিতেছে, অনেক বেশি ভাই, অনেক বেশি। আপনি চিন্তা করেন আমি জাস্ট যখন এসএসসি পরীক্ষা দিতে আসব, তখন আমি ধরেন যে 3 থেকে 4 মাস এসএসসি পরীক্ষার জন্য সময় পেয়েছি। জাস্ট কওমি মাদ্রাসা থেকে বেরিয়ে পরীক্ষাটা দিয়ে আমি আবার চলে গেছি। এই মাঝখানে 4 মাসে আমি টোটাল ধরেন যে তারা অষ্টম এবং নবম এবং দশমে যে 2 বছরের পড়া পড়ছে, পরীক্ষা দিছে, ম্যাথ করছে, ইংলিশ করছে, পুরো পড়াটা আমি 4 মাসে পড়ছি। ইউ ক্যান জাস্ট ইমাজিন। ফজরের পরে শুরু করতাম, জোহর পর্যন্ত, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে রাত 2টা। 4 মাসে পড়ে আমি এসএসসি তে গোল্ডেন এ প্লাস পেয়েছি। এইচএসসি তে সেম দাওরায়ে হাদিস পাশ করে এসেছি, দেখি যে আর 3 মাস আছে এইচএসসি পরীক্ষার। আমি কিন্তু প্যারালালি 2টা পড়ছি। আমি একটু পরে বলতেছি আপনাকে যে হাউ ইজ ইট পসিবল। ওই যে আমি যে ভদ্রলোককে বলেছি যে আপনার ছেলে দাওরায় পাশ করবে, আবার সে আপনার বুয়েটে যাওয়ার জন্য প্রস্তুত হবে, একটু টাফ আছে, মেধাবী হইতে হবে। আমি একটু পর আপনাকে বলতেছি ব্যাপারটা, যে অর্থাৎ হচ্ছে যে তারা ওই প্রেশারটা নিয়ে তারা নিজেদেরকে প্রস্তুত করে। এখন দেখেন মাদ্রাসা পিপল তারা অ্যারাবিকটা বুঝে, ইসলাম বুঝে, পাশাপাশি সে পলিটিক্যাল সায়েন্সও পড়ছে, ইংলিশও পড়ছে। ইভেন আপনি ঢাকা ইউনিভার্সিটিতে আর্টস ফ্যাকাল্টিতে দেখেন যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় ম্যাক্সিমাম কিন্তু 1 2 3 4 5 আমার স্টুডেন্ট, আমি ক্যারিয়ার কাউন্সিলিং করি, হ্যাঁ, 2010 সাল থেকে আমার স্টুডেন্টরা ধরেন গত 3-4 বছর ধরে আমার স্টুডেন্টরা 1 থেকে 100-র মধ্যে 5-7 জন আছে। গত 4-5 বছরে তারা এখন 5-7 জন আছে 1 থেকে 100-র মধ্যে। এর মধ্যে ল ডিপার্টমেন্টে আছে হাফেজ, দাওরায়ে হাদিস, তার ইংলিশ প্রেজেন্টেশন শুনলে আপনি আউটস্ট্যান্ডিং, জাস্ট আউটস্ট্যান্ডিং।
ধরেন যে নটরডেমের ছেলেরা তাকে আগায় দেয় যে তুই প্রেজেন্টেশনটা দে। আমার একটা স্টুডেন্ট আছে জার্নালিজমে পড়ে, হ্যাঁ, তাকে বলে যে দোস্ত স্কলাস্টিকের মেয়েরা, হ্যাঁ, মেয়েরাও আছে ক্লাসে, তুই প্রেজেন্টেশনটা দে। গ্রুপ স্টাডি যখন হয় একটা প্রেজেন্টেশন দিতে 10 জনের, তাকে আগায় দেয়। বাট হি ইজ আ হুজুর, স্টিল মাদ্রাসা হুজুর, মাদ্রাসা টুপি, জার্নালিজম, ঢাকা ইউনিভার্সিটি। তার প্রেজেন্টেশন, তার স্মার্টনেস, তার সবকিছু। আমাকে বলছে স্যার আমি কোন ডিপার্টমেন্টে পড়ি? আমি বলছি তুই জার্নালিজম পড়, তুই জার্নালিজম পড়, তুই হবি একটা কর্পোরেশন, ট্রাম্প কর্পোরেশনের মালিক হবি তুই, তুই এরকম একটা একটা জগৎ তৈরি করবি, মাহফুজ আনাম হবি, এরকম একটা কিছু তাকে আমি বলছিলাম তখন। এটা বলছিলাম কত, ধরেন আজ থেকে 4 বছর আগে। হুম? তখনও আমি তখন আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট মাত্র শেষ করলাম, তখন সে ঢুকলো। সো আমি যেটা বলতে ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে ক্যারিয়ার পাথ। এখন কনসেপ্টটা অনেক চেঞ্জ হয়ে গেছে, এবং মাদ্রাসা পিপল আর ডুইং ফেবুলাস, মাদ্রাসা পিপল আর ডুইং এক্সেলেন্ট। তবে যদি মেধাবী না হয় তাহলে পারবে না, অনেক প্রেশার নিতে হয় এবং চ্যালেঞ্জ নিতে হয়। আমার বাবাকে আমি বলছিলাম যে বাবা আমি যা করব একের মাল, মানে ভালো করব, যা ভালো করে করব। হ্যাঁ, আমি যদি ইউনিভার্সিটিতে পড়ি ইউনিভার্সিটিতে ভালো করবো, ফার্স্ট হব। আমি যদি কলেজে পড়াও কলেজে ভালো করব। আমি মাদ্রাসাতে সবসময় 1 2 3 ছিলাম, এক না, সবসময় এক ছিলাম না, কারণ আমি বাইরের বই প্রচুর পড়তাম। আমাকে শুধু একটা জিনিসের জন্য হুজুরা দেখতে পারতো না, উপন্যাস পড়তাম, ধরা খাইতাম প্রচুর। ধরেন যে বিভিন্ন রকমের বাইরের বই, মাসুদ রানা, হ্যাঁ, বিভিন্ন রকমের বাইরের আউট, হ্যাঁ, বুঝতে পারতেছেন, এগুলো পড়তাম। তো ফার্স্ট ছিলাম না, ফার্স্ট সেকেন্ড থার্ড ছিলাম। অনেকেই দেখতেছেন, পুরো আহ, আমার অনেক পরিচিত মানুষজন দেখবেন। সো ব্যাপারটা হচ্ছে যে যদি আপনার সাজ্জাদ ভাই জিজ্ঞেস করতেছিলেন যে প্রথমে কোশ্চেনের শুরুতে, যদি আমি অনেক সময় নিয়ে নিছি এই কথাগুলো বলতে গিয়ে, যে আমি যদি আমার ছেলেকে মাদ্রাসায় পড়াইতে চাই, তাহলে মাদ্রাসা মানে কি একটা, মানে সো কল্ড একটা ক্রিয়েচার, হ্যাঁ, একটা প্রাণী, ভয়ানক একটা আউট অফ দ্য সোসাইটি? না, যদি আপনি প্ল্যান করে আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াতে পারেন, দেন ইউ ক্যান ড্রিম এভরিথিং ইউ লাইক। আপনি যদি বলেন যে আপনার ছেলে এ লেভেলস করবে, হাফেজ হবে, আলেম হবে, সে অস্ট্রেলিয়া পিএইচডি করবে, সে অস্ট্রেলিয়াতে ওখানে গিয়ে গ্রাজুয়েশন করবে, পোস্ট গ্রাজুয়েট, ইট ইজ পসিবল ভাই, থ্রু গুড sorry. প্ল্যানিং। প্লিজ ভাই, আমি আরেকটা জিনিস যেটা জানতে চাচ্ছিলাম, এন্ড প্লিজ এক্সকিউজ মি আমার ল্যাক অফ মানে নলেজ, এন্ড এক্সকিউজ মাই ইগনোরেন্স। সেটা হইতেছে যে কি এখানে মেয়েদের সুবিধাটা কেমন, এখানে মেয়েদের স্কোপটা কি? আচ্ছা, মেয়েদের স্কোপ কি সেটা যদি একটু শুনতে চান তাহলে বলি যে আমি অনলাইনে একটা প্ল্যাটফর্মে ক্লাস নেই, আন্ডারস্ট্যান্ড কোরআন এন্ড সালাতের। তো ওইখানে একটা মেয়ে রিক্রুট করতে হবে, অবশ্যই ঢাকা ইউনিভার্সিটি হইতে হবে এবং ইসলামিক ব্যাকগ্রাউন্ডের হইতে হবে। তো আমি সার্চ করা শুরু করলাম যে আসলে খুব স্কিল্ড কেউ আছে কিনা, বোথ আলিয়া অ্যান্ড কমি পিপলের মধ্যে। সার্চ করতে করতে দেখলাম যে সায়েন্স ফ্যাকাল্টিতে এরকম, লাইক আমার দরকার এরকম 5 7 জন মেয়ে পেয়ে গেলাম সায়েন্স ফ্যাকাল্টিতে পড়া, ঢাকা ইউনিভার্সিটি, অ্যান্ড দে আর ফ্রম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, নট কলেজ। কারণ আমার ইসলাম পড়াইতে হবে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ পড়াইতে হবে, তারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে, সায়েন্স থেকে আসছে, মাদ্রাসায় সায়েন্স আছে। এরপরে আমি যখন আবার সার্চ করা শুরু করলাম, ইসলামিক যে সাবজেক্ট, ইসলামিক স্টাডিজ বলেন, অ্যারাবিক ডিপার্টমেন্ট বলেন, ঢাকা ইউনিভার্সিটিতে এরকম আরো 5 7 জন মেয়ে পেয়ে গেলাম আমি। সো আমি তাদেরকে দিয়ে আমার ক্লাস, আমার যে অনলাইনে যে প্ল্যাটফর্মটা, সেখানে আমি আমার ওই ক্লাসগুলো তাদেরকে ডুপ্লিকেশন করলাম, আমি জিনিসটা শিখাইলাম তাদেরকে, ট্রেনিং দিয়ে তারা ওখানে শেখাচ্ছে। সো মেয়েদের জন্য ইস্যুটা হচ্ছে কওমি এবং আলিয়া। আপনি শুনে আশ্চর্য হবেন, কওমি মাদ্রাসা পিপল আগেই বুঝতে পারতেছেন যে দে আর নট, মানে কি বলবো, যে কনসার্ন টু দা মানে গভর্নমেন্ট। মেইনস্ট্রিম না ভাই। হ্যাঁ, মানে না, তারা সার্টিফিকেশনের দিকে তাদের কোনো আচ্ছা ফোকাস আচ্ছা নাই। আচ্ছা তারপরেও তারা দে আর ডুইং সামথিং বিগ থ্রু দ্য হেল্প অফ আলিয়া মাদ্রাসা এক্সামিনেশনস। তারা কি করে, ওই মাদ্রাসা থেকে পড়ে, যেমন আমি দাওরা হাদিস পড়েছি, পড়ে জাস্ট এসএসসি এইচএসসি আলিয়া মাদ্রাসা থেকে দেয়, আলিয়া মাদ্রাসা থেকে দিয়ে সে এসএসসি এইচএসসি ইকুইভ্যালেন্ট হয়ে যায়, এরপরে সে ঢাকা ইউনিভার্সিটিতে সুইচ করে। পয়েন্টটা বুঝছেন নাফিস ভাই? সো এরকম করে কওমি এবং আলিয়া থেকে প্রচুর পরিমাণে মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাক্সেস করতেছে, বুয়েট অ্যাক্সেস করতেছে, মেডিকেল অ্যাক্সেস করতেছে। আপনি শুনে আশ্চর্য হবেন, ইভেন কওমি মাদ্রাসার মেয়ে তারা মেডিকেলে পড়তেছে, হাফেজ মেয়েটা, দাওরায়ে হাদিস, কওমি মাদ্রাসা থেকে এসছেন, সে মেডিকেলে পড়তেছে। একটা এক্সাম্পল আছে, আমি নাম বলবো না, আমার কাছে আছে।
পুরুষ তো আছে, বুড়ি বুড়ি মেয়েও ইভেন আছে, এবং আলিয়া মাদ্রাসা থেকে পড়ে, সায়েন্স থেকে পড়ে সে মেডিকেলে পড়াশোনা করতেছে। দ্যাট ইজ ভেরি পসিবল। এবং মেয়েরা এই ক্ষেত্রে ছেলেদের চেয়ে ভালো করতেছে, মানে পিছিয়ে না। আপনি যে প্রশ্নটা করছেন যে পিছিয়ে আছে কিনা, কম না বেশি, আপনি মোহসিন ভাই এত চাপা পিটাইতেছেন, পুরো এটা কি শুধু ছেলেদের ইস্যু না, অলসো ফিমেল স্টুডেন্টস অলসো দে আর ডুইং ভেরি ওয়েল, আলহামদুলিল্লাহ। সো এই ক্ষেত্রে আমি যে জিনিসটা একটু আগে ফোকাস করলাম, যে ক্যারিয়ার পাথ, যেটা যে কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা পিপল, তাদের এই চিন্তার থট প্রসেসটা চেঞ্জ হওয়ার পর থেকে, এটা ডেভলিউশন হয়ে যাওয়ার পর থেকে, তারা কিন্তু এই বিভিন্ন ট্র্যাকে ঢুকে যাচ্ছে, মেডিকেলে ঢুকে যাচ্ছে, বুয়েটে ঢুকে যাচ্ছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসতেছে, এখানে আসতে সেখানে আসতেছে। সো এক্সকিউজ মি, আমাকে একটু সুযোগ দিবেন এই ব্যাপারটা বলার জন্য, কারণ অনেকেই কষ্ট পাবেন যে মুহসিন, হ্যাঁ তুমি সব কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা পিপলকে নিয়ে যাচ্ছ এখানে সেখানে, হ্যাঁ ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য, তো এখানে কিছু রাখবা না? হ্যাঁ অবশ্যই, আমাকে ক্ষমা করবেন যে কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসাতে এমন কিছু কোর টিচার দরকার, যারা এই ধারাগুলোর যে স্পেশালিটি সেটাকে ধরে রাখবেন। কওমি মাদ্রাসা যে ধারাটা খুব স্ট্রং একটা ক্লাসিক্যাল ধারা, এখানে কোরআন এবং হাদিসে খুব ডেপথ নলেজ আছে। আলিয়া মাদ্রাসার যে ধারাটা, এটা খুব রেসপেক্টেড একটা ধারা, এই ধারায় অনেক ভালো জিনিস শেখানো হয়। সো এই ধারাগুলোকে টিকিয়ে রাখার জন্য এমন ভালো ভালো কিছু স্কলার টিচার লাগবে, ভালো ভালো ছেলেগুলো এখানে থাকা লাগবে। বাট কিছু মানুষ যদি ওই ডক্টর হতে চায়, প্রফেসর হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, হ্যাঁ আপনি কি তাকে আটকায় রাখবেন? সম্ভব সেটা এই যুগে? সম্ভব না। আমি ওই মানুষগুলোর কথাই বলছি, যারা ডাইভার্সিফিকেশন, হ্যাঁ ডাইভার্সিফাইড হয়ে বিভিন্ন ক্যারিয়ারকে চুজ করার জন্য মাদ্রাসা আলিয়া বলেন কমি থেকে যারা ওই পাথগুলোতে চলে যাচ্ছেন, তাদের কথা বলছি। আর যারা এইখানে স্পেশালাইজড হতে চাচ্ছেন, যেমন আমার মতো 2007 সালে আমি যে বিশ্বাসটা ছিল সেটা এখনো যারা লালন করেন, আমি তাদেরকে শ্রদ্ধা জানাই, তাদের প্রতি আমার ভালোবাসা। তারা মাদ্রাসায় থাকবেন, মাদ্রাসায় ক্যারিয়ার করবেন, এবং মাদ্রাসা পিপল এক ঝাঁক স্ট্রং মাদ্রাসা পিপল তৈরি করবেন, যারা মাদ্রাসা যে এডুকেশন সিস্টেম এটাকে লিড করবে, এরকম একটা স্ট্রং পিপলের দরকার আছে, এবং তারা থাকবেন, আমি বললেও থাকবেন, না বললেও থাকবেন। সো তাদের প্রতি আমার স্যালিউট, দোয়া। বাট এর বাইরে যারা ক্যারিয়ারটা, বুয়েটের প্রফেসরের কাছে আবার ফেরত আসি, ওই যে বলেছিলেন আমার ছেলেকে আমি মাদ্রাসায় পড়াবো, আমার যা আছে সে করে খাবে, আমি তাকে বুঝালাম যে না, আপনি যে করুণার দৃষ্টিতে দেখছেন এটা অন্যায়। মাদ্রাসায় যাওয়া মানে সে মেইন স্ট্রিম থেকে চলে গেল, হারিয়ে গেল, ব্যাপারটা এরকম না। মাদ্রাসা পিপল মানে হচ্ছে আপনি তাকে একটা দিন শেখাচ্ছেন, তার মধ্যে ইসলামের একটা বীজ ঢুকিয়ে দিচ্ছেন। ইন দ্য মিন টাইম সে যখন এসএসসি এইচএসসি পরীক্ষা দিবে, সে যখন হাফেজ কোরআন হবে, তার মধ্যে মোরালিটিস ডেভেলপ করবে, সে যখন বিসিএস ক্যাডার হবে, অ্যাডমিন ফরেন অ্যাডমিন ক্যাডার হবে, হ্যাঁ সে যখন ভালো একটা, আমি আপনাকে ছোট একটা এক্সাম্পল বলি, বাংলাদেশ সরকার একজন মানুষকে দিয়ে তাদের ফরেন যতগুলো এমবেসিজ আছে সবগুলো এমবেসির অডিট করায় একটা মানুষকে দিয়ে। অনেকে হয়তো এর মধ্যে জানেন, চিনে ফেলছেন, সেই মানুষটা কিন্তু ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ আপনারা হয়তো মনে করবেন যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড মানুষকে হয়তো গভর্নমেন্ট বা রুলিং পার্টি পছন্দ করে না, হ্যাঁ কিন্তু ওই যখন ওই কথাটা আসে যে আমার অ্যাকাউন্টসটা আপনি দেখেন, আমার পকেটটা আপনি দেখেন, তখন ওই মানুষটা কিন্তু চলে আসে, যে মানুষটা কখনো মিথ্যা বলবে না, ডিজিট একটা জায়গায় দুইটা লিখবে না, যে মানুষটা কখনো সে আহ, তার যে নৈতিকতার জায়গা থেকে বেরিয়ে এসে সে অন্যায় করবে না এবং কাউকে ক্ষতি করবে না। সো মাদ্রাসা ইটস অল অ্যাবাউট, আমরা যেটা নিয়ে কথা বলছি, মাদ্রাসা মানে হচ্ছে একটা মোরালিটিজের জায়গা, একটা মূল্যবোধের জায়গা, একটা আদর্শের জায়গা। হ্যাঁ সেখান থেকে আপনি আপনার ছেলেকে যদি শিখিয়ে, আপনি যদি আপনার একটা গুড প্ল্যানিং এর মাধ্যমে আপনি হোয়াট এভার ইউ জাস্ট ওয়ান্ট টু মেক হিম ইন দ্য ফিউচার, ইউ ক্যান ড্রিম হোয়াট এভার ইউ ওয়ান্ট। শুধু চিন্তা করবেন যে একজন ভালো পরামর্শক যিনি ক্যারিয়ার কাউন্সিলিং জানেন, তার আন্ডারে যদি আপনি ক্যারিয়ার কাউন্সিলিংটা করেন। এবং এখন নাফিস ভাই, আমি আরেকটা জিনিস, হ্যাঁ সাজ্জাদ ভাই বলে রাখি, সেটি হচ্ছে এখন একটা প্রশ্ন দাঁড়ায়, সেটা কি, সেটা হচ্ছে যে আমি আমার ছেলেকে হাফেজ বানাতে চাই, আমি আমার ছেলেকে আলেম বানাতে চাই, আবার আমার ছেলেটা এ লেভেলস পাশ করবে, পাশ করে সে মেডিকেলে পড়বে, অথবা আমি তাকে এ লেভেলস পাশ করে আইএলটিএস করিয়ে তাকে আমি বিদেশে কোনো একটা ইউনিভার্সিটিতে জিআরই জিমেট আইএলটিএস দিয়ে ওখানে পড়াতে দিয়ে যাব, কোনো অসুবিধা নাই। আপনি আপনার ছেলেকে মাদ্রাসা হিফজো করাবেন, এবং এটার জন্য খুব ভালো ভালো মাদ্রাসা আছে, হ্যাঁ সো কল্ড মাদ্রাসা না, যারা বিজনেস করে,
যারা শো অফ করে, ওরকম কিছু না। ওয়াল্লাহি কেউ মনে কষ্ট নেবেন না আমার কথায়, হ্যাঁ? আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সো এমন কিছু ভালো মানুষ আছেন যারা মাদ্রাসা করেছেন, হিফজও পড়ান, এবং এর পাশাপাশি এমন ভাবে সিলেবাস কারিকুলাম গুলোকে ডেভেলপ করেছেন যে আপনার ছেলে পাশাপাশি ইংরেজিতে ফ্লুয়েন্ট হবে। বিলিভ মি, আমি যখন অনার্সে পড়তাম, উত্তর একটা মাদ্রাসায় আমি ইংলিশ টিচার ছিলাম। অনার্স থার্ড ইয়ারে প্যারালালি আমি সকালে ফজরের পরে তাদেরকে ইংলিশ পড়াতাম। সকালবেলা বাসে করে, হ্যাঁ ফাল্গুনি বাসে করে আবদুল্লাপুরে দাঁড়াইতাম, ফাল্গুনি বাসে করে ভার্সিটিতে যেতাম, ইউনিভার্সিটিতে ক্লাস করে, আবার কখনো কখনো ছাত্রদের ক্লাস আমি করাইতাম। বলতে মোহসিন আজকেরটা পড়ায় দাও তুমি, ক্লাস করিয়ে আবার আমি উত্তরা যখন ফেরত যেতাম মাদ্রাসায়, তখন মাগরিবের পরে একটা ক্লাস নিতাম ইংলিশের, এশার পরে একটা ইংলিশের ক্লাস নিতাম, সপ্তাহে 3 দিন স্পোকেন ইংলিশ পড়াইতাম। এটা আমার একটা প্যাশন, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমার একটা প্যাশন। আমি আইইউটিতে যে ক্লাস নেই, আমার ফুল ক্লাসটা কিন্তু ইংলিশ। ওখানে আমাদের ফরেন স্টুডেন্ট আছে অনেক, হ্যাঁ। সো ওই যে একটা, মানে ওই যে সিলেবাসটা, যেখানে আপনাকে ওই ছেলেগুলো, আমি যে ছেলেগুলোর কথা আপনাকে বলতেছি, একটু আগে বললাম কথা প্রসঙ্গে, যারা পুরো ভিডিওটা দেখছেন তারা হয়তো পেয়েছেন যে আমি কিছু ছেলের কথা বলতেছি। ছেলেগুলো হাফেজ, ছেলেগুলো দাওরায়ে হাদিস, ছেলেগুলো নটরডেম বন্ধু, স্কলাস্টিকার বান্ধবী, তাদের সামনে, তাদেরকে পিছনে রেখে সামনে দাঁড়িয়ে প্রেজেন্টেশন দিচ্ছে ঢাকা ইউনিভার্সিটির মতো ল ডিপার্টমেন্টে, লিড করতেছে গ্রুপটাকে, ঢাকা ইউনিভার্সিটির জার্নালিজমে, ঢাকা ডিএমসিতে, ঢাকা মেডিকেলের তাদের অ্যানাটমি নিয়ে একটা প্রেজেন্টেশন ওই হুজুরটা দিচ্ছে। তাবলিকের নাম মাওলানা হুজুর, মানে হাফেজ, সে দিচ্ছে। সো হোয়াট আই এম জাস্ট গোয়িং টু ফোকাস অন, যে এখন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাতে এমন অসংখ্য চেঞ্জ আসছে। আপনি যদি প্ল্যান করে আপনার বাচ্চাটাকে দিতে পারেন, চিন্তা করতে পারেন, এটা সম্ভব, ভেরি পসিবল, ভেরি পসিবল। এখানে অনেক স্কুল এখন ডেভেলপ করে গেছে, এই স্কুলগুলোতে হিফজের পাশাপাশি ও লেভেল এ লেভেল দেওয়ার সুযোগ আছে, সেখান থেকে সে তার ক্যারিয়ার পাথটা চুজ করতে পারে। সো নাও কাম টু দ্য পয়েন্ট। এবার আসেন যে আপনি এই যে দুই ধারার ছেলেদেরকে সবচেয়ে বড় প্রবলেম কোথায় হয়, আপনাকে ছোট একটা এক্সাম্পল দেবে নাফিস ভাই, হ্যাঁ। সেটা হচ্ছে আমি 2000 আমার বাসা তখন তেজগাঁয়ে ছিল, এখন আমি থাকি হচ্ছে বনশ্রীতে। বাসা তখন তেজগাঁয়ে ছিল, একটা বড় মসজিদ কমপ্লেক্সে থাকতাম আমি। আমার আব্বা ছিলেন ইমাম ওখানকার। তো আমার একজন ছাত্র যাকে আমি কাউন্সিলিং করছি ক্লাস 8 থেকে, 8, 9, 10, 11, 12, 5 বছর, 8 মানে হচ্ছে 13 সাল। 5 বছর পরে সে এসে আমাকে একদিন একদিন আসছে, স্যার আমি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিব না। এই তুই কি বলস দিবি না? মানে মানে তীরে এসে তোরই ডুবার অবস্থা আর কি। তারে ধরেন 6 মাস ধরে রাত দিনে মোটিভেশন দিয়ে তার রেডি করলাম, এখন বলে যে স্যার আমি ঢাকা ইউনিভার্সিটি কেন অ্যাডমিশন টেস্ট দিবে না? কয় স্যার যে যে টেস্ট গুলো হয় কোচিং সেন্টারে, ওই টেস্টে আমি 25 পাই, আমার বন্ধুরা পায় 35, 40, কম পাই। আমি বললাম যে তুই কি যেই 25টা পাস কনফিডেন্স আছে তোর 100%, এটা নিজে নিজে অ্যান্সার করছো? জি স্যার আমি করছি। আমি বললাম যে তুই দেখ, ওই ছেলেগুলো কিন্তু নিজেরা নিজেদের মধ্যে ডিসকাস করে কিন্তু 35-40 পাইছে। ভালো করে চিন্তা করে দেখ। জি স্যার, ওরা কথা বলে, আমি কথা বলি না। ওর অনেক মন খারাপ, হ্যাঁ, আমি নাম উল্লেখ করছি না। সে লাইব্রেরি সায়েন্স থেকে এবার শেষ করবে অনার্স। খুবই ভালো ছেলে, খুবই খুবই হাফেজ, খুবই মুয়াদ্দাব একটা ভদ্র ছেলে। সো সে বলে যে স্যার আমি অ্যাডমিশন টেস্ট দিব না, খুবই মন খারাপ তার। এমন কিছু মানুষ থাকে না যে খুব সফট মাইন্ডেড, একটুতে ভেঙে পড়ে। কেউ যদি বলে যে হুজুর আপনি হুজুরের জন্য আপনাকে 10 টাকা কম রাখলাম, এটা নিয়েও সে কান্নাকাটি করে। তা আমি হুজুর আমার একটু ছোট করছে, বলে না যে ভাই আপনি হুজুর মানুষ, আপনাকে 10 টাকা কম রাখলাম। এইটা নিয়েও সে আমার কাছে কান্নাকাটি করে যে স্যার আমার হুজুর কইছে, এই জন্য আমার কাছে কম রাখছে। So, এমন সফট মানুষ। সে বলছে আমি স্যার আমি পরীক্ষা দিব না। তাহলে যে পরীক্ষা দিবি না, তুই দিবি, আমি খুব ইনফর্মাল মানে ল্যাঙ্গুয়েজ, আমি তুই তোর বাপে দিব, তোর 14 গোষ্ঠী পরীক্ষা দিব, তুই দিবি না মানে? তুই যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবি এটা আমি জানি, তুই জানোস না। সে পরের দিন পরীক্ষা আমার কাছে আসছে, 2 দিন পর আমার ফোন দিয়েছে, স্যার আমার তো হয়ে গেছে। আমি তুই তো আমার বলা লাগবে নাকি, আমি তো জানি তোর হয়ে যাবে। যে হয়ে গেছে, সে ভালো পাইছে, তার যে এক্সপেকটেশন ছিল। তার দুর্বলতা কোথায় ছিল? ইংলিশে। সে বলে যে স্যার আমি 18.5 পাইছি ইংলিশে। আমি বলে কি বেটা তোর কানের মধ্যে একটা দিব, তুই 12.5-এর ধান্দা করে তুই 18.5 পাইলি কেমনে? এত বেশি পেলি কেমনে? তার প্ল্যানে ছিল সে 12 কোনো মতে মানে ইংলিশে পাস করে ঢাকা ইউনিভার্সিটিতে মাদ্রাসা পিপল যারা ফেল করে, মানে চান্স পায় না, তাদের ম্যাক্সিমাম ইংলিশে তারা 8.5 পায় না। ইংলিশে আর্টস ফ্যাকাল্টির কথা বলছি, ইংলিশে তারা মিস করে।
তো বললাম যে তুই 12.5 টার্গেট নিয়ে তুই 18.5 পাইলি। হ্যাঁ, একটা কড়া একটা ধমক দিলাম, সে খুব খুশি হলো, বলে স্যার আপনি তো বলছেন, আমি তো ভেঙে পড়ছিলাম। সো ইস্যুটা হচ্ছে যে যদি কাউন্সেলিং করা যায়, অভাব কিসের, আমি যে জিনিসটা বলতেছি, দেয়ার আর লট অফ ট্যালেন্টস, মাদ্রাসা বাইরে ভিতরে অনেক ট্যালেন্ট, একটা জিনিসের অভাব। আপনি নিজের খেয়ে বনের মানুষ তাড়াবেন কি জন্য? আমার আব্বা আমারে বলতেছে, খাইতে বসছি তুই, তোর কোন পোলা আসছে, তুই দরজা ওই গেটের মধ্যে গিয়ে আধা ঘন্টা কথা কসের লগে, আমি দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছি, ওরে যে গালিগালাজ করতেছি, ধমকাইতেছি মসজিদের গেটে দাঁড়ায়। তুই পরীক্ষা দিবি, তোর বাপে পরীক্ষা দিবি না মানে? 6 মাস 4-5 মাস কোচিং করলি, ছেলে চান্স পাইছে। এটা আমি একজনের কথা বললাম। হুম, আরেক ছেলে বলতেছে স্যার আমার জন্য একটু দোয়া করেন। একটা ছেলের জন্য আমি খুব দোয়া করতাম, তার বাবা কৃষক, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে। আমি ওই ছেলের জন্য খুব দোয়া করতাম যে আল্লাহ এই ছেলেটা যেন চান্স পায়, অন্য কেউ পাক বা না পাক, বিশেষভাবে অনেক সফট একটা ছেলে, স্মার্ট, হ্যাঁ, অনেক ভালো, হ্যাঁ, ডিপার্টমেন্ট বললাম না, চিনে ফেলবেন। সো তারও একই অবস্থা ছিল, বলতো যে স্যার এই ছেলে পেলে কলেজ থেকে আসছে, একসাথে কোচিং করি, মার্কস তো বেশি পাই না। আমি বলি যে তুই যা পাস, কত পাস? স্যার 16-17 পাই ঠেলে ঠুলে, ওরা পায় 35-40। আমি বললাম যে ওরা কিভাবে পায়, আমি তো কোচিং করছি, আমি জানি। ওরা নিজেরা কথা বলে, চোখ টিপাটিপি করে। তুই তো 15-17 যা পাস তোর নিজের যোগ্যতা দিয়ে পাস, তাই তো তোর চান্স হবে। সে ছেলে, হ্যাঁ, ল পায়, সে ছেলে জার্নালিজম পায়, সে ছেলে ইংলিশ পাইছে, পলিটিক্যাল সায়েন্স পাইছে, আমার ছেলেরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। So, আমার ছেলে বলতেছি, এমন না যে আমি আমার ছেলে দাবি করতেছি, তাদেরকে অনেকেই হেল্প করছে, বাট মেন্টালি যে সাপোর্টটা, এই ছেলেটা আমার কাছে এসে বলতে স্যার আমি কি পারি? আমি বলি তুই জার্নালিজম পড়, তুই ট্রাম কর্পোরেশন একটা কর্পোরেশন করবি, হ্যাঁ, তুই ওই পত্রিকায় 20,000 টাকার চাকরির জন্য যাবি না, কন্টেন্ট তৈরি করবি না, তুই একটা, সেই ছেলেগুলো এখন তৈরি হচ্ছে আল্লাহর ফজলে, আল্লাহর রহমতে, ভবিষ্যতে অনেক ভালো কিছু করবে। সো আমি আই এম গোয়িং টু ফোকাস অন, এত এত সম্ভাবনা ভাই, হাফিজ ভাই, সাজ্জাদ ভাই, শুধুমাত্র একটা জিনিসের অভাবে। আমার আব্বা বলতেছে, এই তুই, আব্বা খুব বকা দিত আমার, এই তুই নিজের খেয়ে বনের মোষ তারাস, খাইতে বসছি তুই আয়। আমার আব্বা এই মসজিদের ইমাম একজন, খুব ছোট্ট একটা বেতনে চাকরি করতেন। আমি যখন প্রথম ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে চাকরিটা পাই, আমার বেতন যা ছিল, আমার আব্বার বেতন ছিল তখন ধরেন আমার 3 ভাগের 1 ভাগ আব্বার বেতন ছিল। আমাদের 3 ভাইকে আব্বা রান্না করে ভাত খাইয়ে এমএ পাস করাইছে। আমরা 3 ভাই মাস্টার্স, আমরা 3 ভাই, আমি সবার ছোট। আব্বা হাতে পাক করে, আব্বা বলতেছে, "এই, আমি খাইতে বসছি, তুই কোন পোলার লাগে মসজিদের গেটে বই আধা ঘন্টা ঘন্টার পর ঘন্টা কথা কস?" সো এমন কে আছে যে নিজের খেয়ে বন্ধের মোষ তাড়াবে? ওই ছেলেগুলোকে কাউন্সিলিং করবে, সাহস দিবে যে তুই পারবি বেটা, তোর কানের নিচে দেবো থাপ্পড়া, তোর দাঁত ফেলাই দেবো, তুই পারবি না মানে অবশ্যই পারবি, এরকম ধমক দিয়ে তাকে বলার মতো 10টা লোক দরকার। এই 10টা লোক যখন 100টা ছেলেকে নিয়ে যুদ্ধ করবে না ভাই, বিশ্বাস করেন, আমি যে যেখানে বসে আছি, আমার সামনে এই গত সপ্তাহে আমার ঢাকা ইউনিভার্সিটির এক ছেলে আসছে। কেন আসছে? স্যার আমি পডকাস্ট করুন। আমি বেটা কসকি পডকাস্ট করবি, কিসের পডকাস্ট? ওই এরা পডকাস্ট করে, করবে যে পডকাস্ট, বুঝতে পারছেন? সো একটা ছেলে আসছে, স্যার আমি কন্টেন্ট ক্রিয়েটর, এই গত 1 সপ্তাহ আগের সপ্তাহে, স্যার আমি কন্টেন্ট ক্রিয়েটর হবো। হ্যাঁ, মোহাম্মদপুর একটা ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, হাফেজ, দাওরাই হাদিস। বিলিভ মি, পোশাক আশাক খুলে নাই, দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি আছে, আপনি দেখলে বুঝবেন যে ভদ্র ছেলে। এই ছেলে জীবনে কখনো চুরি করবে না, খোদার কসম। এই ছেলে যদি ফরেন কাটারে যায়, জীবনে বাংলাদেশ সরকারের একটা পয়সা নষ্ট করবে না, বিলিভ মি। আমাকে বলতে, স্যার আমার কন্টেন্ট ক্রিয়েশন আমাকে টানে। কোন ডিপার্টমেন্টে পড়ে সে? আমি আগে থেকে তারে বলছি তুই ইংলিশ পড়। হ্যাঁ, ওর ভাই বুয়েটের একজন বড় ইঞ্জিনিয়ার, বাংলাদেশ সরকারের বড় একটা পজিশনে সে কাজ করে। হ্যাঁ, তার ভাই আমাকে ছেড়ে দিয়েছে যে স্যার আপনি ওরা একটু গাইড, আমাকে কিছু হুজুর বলে না কেউ, যদি আমি আসলে হুজুর, আমি হুজুর বলতে নিজেকে গর্ববোধ করি, বলে যে স্যার আপনি ওকে একটু গাইড করেন। বলতেছে স্যার আমি একটু কন্টেন্ট, পরে আমি ওদেরকে কি করলাম, ইউএস বেসড একটা অর্গানাইজেশন, তাদের সাথে কানেক্ট করা দিলাম। ওরা বাংলাদেশে ধরেন কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করে, ইংলিশ কন্টেন্ট সে লিখতেছে এখন, তাকে আমি পার্সোনালি কিছু কাজ দিলাম, আবার আমি তাকে বিকাশ করে 1,000 টাকা পাঠাইলাম, আমার একটা কাজ করে দিল। তাহলে আমি যে 1,000 টাকা তার পিছনে ইনভেস্ট করলাম, আমি না করলেও পারতাম, আমি তার ছোট্ট একটা কাজ দিছি, ছোট্ট। আমি আমার এই 1,000 টাকাটা তার জন্য ভবিষ্যতে 1 লক্ষ টাকার একটা কাজ করবে। আমার ইন্সপায়ার কিন্তু স্যার আমাকে 1,000 টাকা দিছে, মানে আমাকে সে একটা জায়গায় রাখছে। মানে হোয়াট জাস্ট আই এম গোয়িং টু ফোকাস অন, যে এমন 10টা লোক দরকার এরকম 100টা ছেলেকে নিয়ে দৌড় দিবে। হ্যাঁ, আমার আব্বা যখন আমাকে বলতো, এই তুই, এটা আমি বলতেছি কবের কথা, আপনি মনে খেয়াল করেন, ওই ছেলেটা এখন ফাইনাল ইয়ারে বেরোচ্ছে, সে যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবে, আমি তখন এই আব্বার সাথে রহিম মেটাল তেজ গায়ে থাকি। আব্বা খুব রাগ করতো যে তুই কি করস, নিজের কাজ নিজে করি, মানুষের কি এত সময় দেওয়ার কি আছে, ঘন্টার পর ঘন্টা কথা বলস। সো এই যে একটা আমার 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 মধ্যে আমি ফিল করি
এরকম 100টা লোক দরকার যারা এরকম 1000টা ছেলেকে কাউন্সেলিং করে তাদেরকে একটা ক্যারিয়ার পাথে একটা জায়গাতে নিয়ে আসবে। আমি আসলে এখানে আমার নিজের গর্বের কোনো কথা বলছি না, মাফ করবেন, ক্ষমা করবেন। আমি জিনিসটা বলতে চাচ্ছি সাজ্জাদ ভাই, নাফিস ভাই, যে এরকম 100টা লোকের দরকার যারা এরকম 10টা করে ছেলেকে, 1000টা ছেলেকে নিজের খেয়ে বন্ধ মানুষ তাড়াবে। আমি আব্বাকে বলছিলাম যে আব্বা, এটা আমার একটা ইনভেস্টমেন্ট, আমি তো এমন কোনো কাজ করি নাই যে আল্লাহ আমাকে মাফ করবে। বিশ্বাস করেন, আমি একটা মসজিদে জুমার খুতবা দিই, আমি এখনো মসজিদের লোকদেরকে বলি যে ভাই, সবচেয়ে এখানে গুনাহগার মানুষ আমি আমল কিচ্ছু করি না। আপনারা যে আমাকে মিম্বরে খুতবাতে বসাইছেন, এটা আসলে এটা আপনাদের দয়া, আল্লাহর বিশেষ রহমত। আমার কোনো আমল নাই। ইভেন হ্যাঁ, আমি তাহাজ্জুদে আল্লাহর কাছে এই এই দোয়াটা করি যে আল্লাহ, যে আমাকে তুমি মানুষের সেবা করার তুমি তৌফিক দিও। আমার এখানে কলিগ একজন বলতেছে যে মুহসিন ভাই আপনি এত সময় দেন, হ্যাঁ পোলাপান আসে, একজনকে একই দিনে দুজনও চলে আসছে, এমন ঘটনা করছে। কি হয়েছে? কয় স্যার আটকে গেছি। কি হয়েছে? কয় স্যার ওই যে গার্লফ্রেন্ড, হ্যাঁ সে ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, জগন্নাথ ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট, বিলিভ মি, ডিপার্টমেন্ট নাম বললাম না, রিসেন্টলি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, মাস্টার্স তো ফার্স্ট হয়েছে ইভেন, অনেকে হয়তো। তো বলে স্যার আমি আটকাই গেছি, আমার তেল লাগবে, তেল তেল নিতে আসছে দুজন একসাথে একদিন। আমি বলি, তুই বয় বাইরে 20 মিনিট, তারপরে তুই ঢুকবি। 20 মিনিট সময় দিয়ে ওর তেল দিয়ে আরেকজনের তেল দিয়ে পাঠাই দিছি। সো আব্বাকে আমি বলছিলাম যে আব্বা, আমার তো এরকম কোনো কিছু আল্লাহর কাছে বলার নাই। একটা গান আপনারা শুনছেন না, যে হাল্লাকা সিররুন ইনদাল্লাহ, হ্যাঁ, যে তো আল্লাহর এমন কোন গোপন কিছু তোমার আছে কিনা যেটা তোমার তুমি আজকে এমন বলে কিছু, হ্যাঁ এমন কিছু গোপন আছে কিনা যে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর কাছে এটা দিয়ে তুমি নাজাত চাইবা। আমি আব্বাকে বলতাম যে আব্বা, আমার তো আসলে এরকম বলার মতো আল্লাহর কাছে কিছু নাই। আমি কিছু ছেলেকে যদি কিছু দিতে পারি, আমার মধ্যে এই আগুনটা আছে, ছোট কাল থেকে ছিল, এই আগুনটা আমি পোষণ করি ভাই, স্ট্রংলি বিশ্বাস করেন। যে আইওটি থেকে যখন ক্লাস করে আসি না, অসংখ্য ছেলে আমাকে নক করে। আমার বউ বলে, এই কি আপনার ঘুমাইতে আসছেন, কুড়ুং কুড়ুং করে টিং টিং করে বাইজে উঠে, আবার কি কি ভয়েস পাঠান, ফালতু ফালতু কি কথাবার্তা বলেন, এই সমস্ত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এগুলো কি কি করেন আপনি এই সমস্ত, বুঝছেন? সো মানে নিজের খেয়ে বন্ধের মোষ তাড়ানোর মতো, ডোন্ট টেক ইট আদারওয়াইজ প্লিজ। হ্যাঁ, তো অনেক ইনফর্মাল কথাবার্তা, যে নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো কিছু লোকের দরকার আসলে সমাজের মধ্যে। হ্যাঁ, অনেকেই মনে করবেন যে মুহসিন ভাই বা মুহসিন বা অনেক নিজের সম্পর্কে অনেক কিছু বলতেছে। আমি আসলে হোয়াট আই এম জাস্ট গোয়িং টু টেল ইউ, যে সাজ্জাদ ভাই, নাফিস ভাই, আমাদের এমন কিছু লোক দরকার। আজকে আমরা মাদ্রাসা, আমি আরেকটু কথা বলবো, মাদ্রাসা ক্যারিয়ার নিয়ে আরো লম্বা কথা বলবো, যে লট অফ ট্যালেন্টস, তারা শুধু আপনার গাইডলাইনের অভাবে ওই জায়গায় যেতে পারতেছে না। সেই ধরেন শরীয়তপুরের সেই গোপালগঞ্জের সে একটা গ্রাম থেকে ছেলেটা উঠে আসছে, এই ছেলেটাকে যদি আপনি না বলেন যে তোর কান ফাটায় ফেলবো, তুই চান্স পাবি না, মানে তোর বাপে শুদ্ধ চান্স পাবে, এই কথাটা যদি আপনি তারা না বলেন, সে কিন্তু উঠতেছে না, তার সেই সাহসটা সে পাইতেছে না। হ্যাঁ, তো আমাকে ওরা বলে যে স্যার আমরা আপনার মতো হইতে চাই। আমি বলছি না, আমার মতো কেন হবি রে ভাই? আমাকে গাইড যে দিছে সে তো আমার মতো ছিল না। আমাকে যে গাইড দিছে আমি তার চেয়ে ভালো হয়েছি, তুই আমার চেয়ে অনেক বড় হবি। ড্রিম সামথিং বিগ। আমার একজন শিক্ষক ছিলেন, হ্যাঁ, বাইতুল সালাম মাদ্রাসার নাম বলি, খন্দকার মুশতাক, খন্দকার, ওনার নাম হচ্ছে খন্দকার মনসুর আহমদ। আমাকে উনি বলতো, আমি ছোটকালে কবিতা লিখতাম, তো আমারে বলে যে মোহসিন তুই কার মতো কবি হইতে চাস? হ্যাঁ, বাইতুল সালাম যখন মাদ্রাসায় পড়ি, আমি বলি যে স্যার আমি হেলাল হাফিজের মতো কবি হইতে চাই। হ্যাঁ, কেউ নাম বলে ফেলছি, কেউ নেগেটিভলি নিয়েন না, আমি খুব ফ্যান ছিলাম তার। যে জলে আগুন জ্বলে একটা কবিতা ছিল স্যার তার, খুব বিখ্যাত। সে বলছিল যে যে অ্যাটম, তার এক লাইনের একটা কবিতা আমার খুব প্রিয়, অ্যাটম বোমা বোঝো মানুষ বোঝো না। কবিতার শিরোনাম হচ্ছে অশ্লীল সভ্যতা। কবিতার শিরোনাম অশ্লীল সভ্যতা, কবিতার লাইন দুইটা, অ্যাটম বোমা বোঝো এক লাইন, মানুষ বুঝো না। এটা এই লাইনটার অনেক গল্প আছে বড়, আমি সেদিকে যাচ্ছি না। বাকি আমার টিচার আমাকে বলছিল, না না না, তুমি হেলাল হাফিজের ড্রিম দেখো না, তুমি দেখবা হলো শেখ সাদির ড্রিম দেখবা। আমি তখন কবি হওয়ার স্বপ্ন দেখতাম, অনেক কবি হব, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত এগুলো নিয়ে কবিতা লিখতাম, অনেক কবিতার বই আছে আমার, এরকম মানে খাতা আছে মোটা। তো বলতো তুমি ড্রিম দেখবা হচ্ছে শেখ সাদি, তখন তুমি অন্তত আল মাহমুদ হইতে পারবা। তো আমি আমার ছেলেদেরকে বলি যে না, আমার মতো কেন, আল্লাহিল আযীম আনতা তাতাখায়াল আনতা তুফাক্কির আন্নাকা তাকুনু আকবার সামথিং বিগ, তুমি বড় কিছু করবা, অনেক বড় কিছু করবা, এরকম ড্রিম দেখবা। সো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি এখন এখানে সবার জন্য, সেটি হচ্ছে যে আমাদের এমন কিছু মানুষ দরকার যারা এই যে মাদ্রাসা পিপল, যারা এই ক্যারিয়ার পাথ কোথায় চুজ করবে, কি সাবজেক্ট নিবে, কোথায় পড়বে, কেমনে পড়বে,
এরকম কথা বলার মতো, গাইড করার মতো এরকম লোক নাই। বিশ্বাস করে না, বিশ্বাস করেন, আমি একজনের কাছে পাঠাইছি, সে বলে আমার মাদ্রাসায় ভর্তি হও। আরে ভাই, আমি পাঠালাম আপনার কাছে ক্যারিয়ার কাউন্সেলিং এর জন্য, আপনি আপনার মাদ্রাসায় ভর্তি করাই দিলেন। আপনি আপনি তাকে বড় কিছু বলেন যে তুমি আরো বড় কিছু করো, অমুক আরো আমার চেয়ে আরো ভালো জায়গা আছে, ওখানে যাও। সো আজকে যেই কথাগুলো আমরা এখানে বলছি সেটি হচ্ছে যে মাদ্রাসা স্টুডেন্টদের জন্য ক্যারিয়ার কাউন্সেলিংটা খুবই দরকারি। আমি সেই 2011 সাল থেকে 10 সাল থেকে করে আসতেছি, এবং আমি বিশ্বাস করি, আব্বাকে বলছিলাম যে আব্বা আমি ইনভেস্ট করতেছি আমার ভবিষ্যতের জন্য। এই ছেলেগুলো যদি ভালো একটা করে, আমি কিছু করতে পারবো না, আমি জানি না, বিশ্বাস করেন, আমি এখনো বলি যে আমি কিছুই করতে পারি নাই, পারবো না। আমাকে আল্লাহ এই ছেলেগুলোর যেই যোগ্যতা, সেই ছেলেগুলো যদি ভালো কিছু ভবিষ্যতে করে, হাদিসের মধ্যে আছে যে মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলি আজরি ফাইলিহি ওয়ালা ইউনকাসু মিন উজুরিহিম শাইআ। যে আপনি যদি ভালো একটা পথ দেখান, নাফিস সালিম ভাই, আপনি যদি আজকে একটা ছেলেকে ফ্রিল্যান্সিং শেখান, কথার কথা ধরেন যে হাউ টু মেক মানি অনলাইন শেখান, এই ছেলে যদি সৎভাবে, মিথ্যা না বলে, ফ্রড না করে যদি সারা জীবন তার পরিবারের জন্য উপার্জন করে, হ্যাঁ, তার লিভলিহুডের আয়োজন হয় আপনার এই স্কিলটা দিয়ে, এটা সাদাকায়ে জারিয়া, সারা জীবন আপনি সওয়াব পেতে থাকবেন, যদি সওয়াবের নিয়তে ওই ইন্টেনশনটা আপনার থাকে। সো আমি ওই নিয়তেই মূলত এই কাউন্সেলিংটা শুরু করেছিলাম, ক্যারিয়ার কাউন্সেলিং। আলহামদুলিল্লাহ এখনো, গত সপ্তাহে, এখন স্টিল আমি সে কাজগুলো করছি, তবে সিলেক্টেড পিপলের জন্য, যারা আমাকে ট্রাস্ট করে, সবাইকে না। এরকম অনেকেই আসছে, আমি বলছি একটা পরামর্শ দিয়েছি, তারা শুনে নাই, পরে কি হয়েছে বলে যে আবার আসছে, ফেরত আসছে, যে অমুকে বুদ্ধি দিছে। সো আমি যেটা বিশ্বাস করি যে আমরা আসলে আমাদের স্বার্থের জন্য কোনো কিছু করা উচিত না। আপনি, সাজ্জাদ ভাই, নাফিজ, আমরা যে যাই করি আমাদের দেশের জন্য, রাষ্ট্রের জন্য। আমি এমন একটা হিউম্যান মেশিন বানাবো যে কারো ক্ষতির চিন্তা করবে না, রাষ্ট্রের, ব্যক্তির, সমাজের, পরিবারের কল্যাণ চিন্তা করবে, এমন মানুষ যদি আমরা তৈরি করতে চাই, এবং সেই কল্যাণ রাষ্ট্রের চিন্তা, সেই মানুষগুলো কিন্তু মাদ্রাসা তৈরি করছে। আমি কিন্তু কাউকে ছোট করতেছি না, আবার আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, স্কুল কলেজেও ভালো মানুষ তৈরি হচ্ছে, বাট মাদ্রাসার প্রাইম কনসার্ন হচ্ছে এটা। এরপরে আসেন এবার যে মাদ্রাসা পিপল যারা, তাদের জন্য ক্যারিয়ার প্রসপেক্ট কোথায় কোথায়। আমি তো এখন বললাম যে যে এখানে ওখানে পড়াশোনা করতে যেতে পারে। আচ্ছা, আমার একটা চ্যানেল ছিল ওয়ান ভিশন ইসলামিক টিভি, ওইখানে আমরা সাইফুর রহমান স্যারকে নিয়ে এসেছিলাম। তো সাইফুর রহমান স্যার আসার পরে আমাকে বললো যে তুমি আমাকে টপিক দাও, আমি কথা বলবো। স্যার কথা বলতে পছন্দ করেন, আমাকে খুব পছন্দ করেন ব্যক্তিগতভাবে। তা আমি বললাম যে স্যার তাইলে আসলে আমরা নতুন কিছু বিষয় নিয়ে কথা বলি। বলে যে বলো দেখি কি নতুন বিষয়। আমি বললাম যে মাদ্রাসা ছাত্ররা কিভাবে জিআরই, জিমেট, আইএলটিএস দিয়ে বিদেশের ইউনিভার্সিটি গুলোতে পড়াশোনা করতে যেতে পারে, এইটা নিয়ে আপনি আমাকে 20 মিনিটে একটা লেকচার দেন। আলহামদুলিল্লাহ অনেক মানুষ দেখছে ভিডিওটা, এবং অনেকেই আমাকে ফোন করছে যে আমি তো জানতামই না যে আলিম পরীক্ষা দিয়ে, এইচএসসি পরীক্ষা দিয়ে, ওই মাদ্রাসা থেকে পড়ে, যে আইএলটিএস দিয়ে, জিআরই, জিমেট দিয়ে, এসএসসি, এইচএসসি সার্টিফিকেট নিয়ে সে অস্ট্রেলিয়াতে পড়তে যেতে পারে, ইউকে, ইউএস তে। আমি চিন্তাই করি নাই, মাদ্রাসায় পিপল, জিআরই, জিমেট, আইএলটিএস। সো ওই কথাগুলো আমরা বলতে চাই যে মাদ্রাসা পিপল যারা, তাদের যেই অপরচুনিটিস হিউজ, এবং এই ক্যারিয়ারের জায়গাগুলো তারা চুজ করতে পারে, ইউনিভার্সিটি, কলেজ, ধরেন যে মিডল ইস্ট, বাইরে ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, মেডিকেল, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, তারা প্ল্যান করতে পারে। এবার আসেন এই জায়গাগুলো থেকে যারা বেরিয়ে আসছে, তাদের ক্যারিয়ারের প্রসপেক্টটা কি, অপরচুনিটিটা কি, এটা নিয়ে আমরা একটু কথা বলি। হ্যাঁ, আমি মনে হয় সাজ্জাদ ভাই বেশি বলে ফেলতেছি, আপনাদেরকে বলার সুযোগই দিচ্ছি না। ভাই মানে টু সেন্স পডকাস্টের আসলে আপনি যেরকম বলছিলেন না যে আপনার একটা উদ্দেশ্য আছে যে একজন মানুষ জানুক, একজন মানুষ শুনুক। এখন ভাইয়া আপনি একা মহসিন হয়তো আপনি বলছেন 10 জনের কাছে হয়তো আপনি রিচ করতে পারেন। সো টু সেন্স পডকাস্টেরও একটা অন্যতম উদ্দেশ্য বা গোল হচ্ছে যে আপনাদের মতো কিছু মানুষকে আমরা এরকম হাজার মানুষের কাছে পৌঁছানোর একটা চেষ্টা। তো ভাইয়া আজকে আমি আর নাফিস, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, এবং সেটা আল্লাহর জন্যই হোক। হ্যাঁ, এবং ভাইয়া মানে আলহামদুলিল্লাহ উই আর সো লাকি যে অনেকে আসতেছেন, ইন্ডাস্ট্রি লিডার্সরা আসতেছেন, বিভিন্ন বিভিন্ন পার্সপেক্টিভ তারা শেয়ার করতেছেন। বিকজ বিষয়টা হচ্ছে আজকে আমি আপনার কাছে যেগুলা জিনিস জানলাম, আমার আসলে
হয়তোবা আমি জানতাম না, হয়তোবা মানে আমি আমার জীবদ্দশায় আমি কখনো আই ডিড নট কাম অ্যাক্রস মানে বা ওইভাবে করে কারোর সাথে কথাও হয়নি, ডিসকাশনও হয়নি, কারণ আমি ওই ওয়ার্ল্ডের কারোর সাথেও কানেক্টেড না, আমার ফ্যামিলি থেকেও মাদ্রাসায় পড়ে না, আমার কোনো ফ্রেন্ডস নাই যারা মাদ্রাসাতে পড়ে, সো আমার ইটস এ ডিফারেন্ট ওয়ার্ল্ড। আমার কোনো আইডিয়া ছিল না, ন্যূনতম আইডিয়া ছিল না যে কি একজন মানুষ মাদ্রাসাতে পড়ে রুয়েট, ডিএমসি, বিভিন্ন ভালো ভালো জায়গা, এটা আমার 0% আইডিয়া ছিল। আজকের আগে, এই 6টার আগে পর্যন্ত আই হ্যাড জিরো নলেজ যে এটা পসিবল। আমি জানতাম যেটা মনে হয় সম্ভব না। সো আমার কাছে মনে হয় অনেকে আছে যারা হয়তো বা এবং এরকমই চিন্তা করতো, আমার মতো হয়তো অনেকে এরকমই চিন্তা করতো। এবং আলহামদুলিল্লাহ আমাদের টু সেন্সের এটাই উদ্দেশ্য যে কি আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ইন্ডাস্ট্রি থেকে মানুষ নিয়ে আসতেছি, যেগুলো হইতেছে দেখা যাচ্ছে কি টেক্সট বুকে, ভাই এটা তো জানেনি যে টেক্সট বুকে টেক্সট বুকস আর আউটডেটেড, ইভেন দো উই নিড টেক্সট বুকস এন্ড স্টাফ, বাট এখন এট দিস মোমেন্ট ধরেন আজকে আপনি যে কথাটা বলতেছেন ভাই, যে কথাগুলো বললেন, এটা তো কোনো টেক্সট বুকে নাই, কোনো গাইডলাইন নাই। এই গাইডলাইনটা হবে 10 বছর পরে, যখন আপনি একটা পরে হইতেছে এটা ইনস্টিটিউশনালাইজড হবে, এই ঘটনাটা ঘটে। সো ইউ আর পেভিং এ প্যাথ, এ নিউ প্যাথ। তারপরে 10 বছর 20 বছর আল্লাহ পাক জানে কবে, তখন হইতেছে ওকে এই ওয়েতে তোমরা যাও, রাইট? বাট এই যে কারেন্টলি এই ঘটনাগুলো ঘটতেছে ডিফারেন্ট ডিফারেন্ট ইন্ডাস্ট্রিগুলো, এই জন্য আলহামদুলিল্লাহ যে আমরা খুবই লাকি, আমি সাজ্জাদ উই ফিল ভেরি লাকি যে আপনাদের মতো মানুষ এখানে আসছেন এবং আপনারা নলেজ শেয়ার করতেছেন। এটা আসলে আমাদের অডিয়েন্সের জন্য, আমাদের নিজেদের জন্য খুবই উপকৃত হই আমরা। সকল প্রশংসা আল্লাহর। আমি আবারও একটু ডিসক্লেমার দিয়ে নিচ্ছি আমার ভাইদের জন্য, আমি কাউকে ছোট করছি না। আমি মাদ্রাসা পিপল সবাইকে তুলে এনে কলেজে, সবাইকে তুলে এনে ইউনিভার্সিটিতে, অনেকেই অফেন্স ফিল করবেন, হ্যাঁ, যে সবাইকে বুয়েটে পড়ায় দিচ্ছি না, ঢাকা ইউনিভার্সিটি নিয়ে আসছি না, বাট দ্য পিপল actually wanted to do that. So what is the pathways for them? What are the suggestions for them? What are the counseling for them? সো ওই জায়গাগুলোতে যেহেতু আজকে আমাদের টপিক, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি। সো নাফিস ভাই, আমরা একটা বিষয়ে আমার একটু মনে হয় যে বলা দরকার, সেটা হচ্ছে এই যে মাদ্রাসা পিপল তারা যেদিকেই যাক ধরেন, সো তাদের যে ক্যারিয়ারের যেই ব্যাপারগুলো, তারা কি করতে পারে, এই প্রশ্ন যদি আপনি আমাকে করেন যে মুহসিন ভাই মাদ্রাসা পিপলরা কি করতে পারে, আমি বলবো মাদ্রাসা পিপলরা কি করতে পারে না, একটা লিস্ট আমাকে দেন, জাস্ট আই উইল প্রুভ দ্যাট। আমাকে এখন, আমি আর্গুতে যাচ্ছি, আমাকে একটা ডেয়ার দেন যে মুহসিন ভাই মাদ্রাসা পিপল কান ডু দ্যাট, মাদ্রাসা পিপল কান বি লাইক দ্যাট, আমি সেটা প্রুফ করবো যে দে ক্যান ডু দ্যাট, দে ক্যান বি লাইক দ্যাট। বলেন আমাকে। After hearing though through contribution also, social contribution, আপনি বলবেন যে ফজলে হাসান আবেদ হতে পারবে কিনা মাদ্রাসা পিপলরা, I will prove that. বলেন আমাকে, just ask me, I will prove that they can also be ফজলে হাসান আবেদ at that sense. আপনি দেখেন বাংলাদেশে কতজন সমাজ সেবক কতটা গাছ বিতরণ করেছে এই পর্যন্ত, 1% or one organization কতটা গাছ বিতরণ করছে, আমি অন দ্য রেকর্ড বললাম। there is one person, one Fazle Hassan Abed, he distributed more than thousands trees all over the country since last 3 years. আপনি আমাকে বলেন যে সোসাইটিতে কি কন্ট্রিবিউশন হুজুররা মোল্লারা করে নাই, ডোন্ট টেক ইট দ্য ওয়ার্ড অফেন্সিভ, মোল্লারা কি কন্ট্রিবিউশন করে নাই আইলাতে, ইভেন আমি নিজে, আমরা 50টা ঘর করে দিছি। ধরেন আমরা এই যে সিলেটে যে বন্যার ঘটনা ঘটলো আপনারা দেখছেন, থাউজেন্ডস অফ পিপল, থাউজেন্ডস অফ হুজুরস পিপল, দেখেন আমরা কিন্তু খুবই কম খাই, আমরা খুবই না, টেক ইট সিরিয়াসলি। আপনি দেখবেন যে আমাদের মধ্যে, আমাদের মিন্স আমরা আজকে যেহেতু আমরা মাদ্রাসা পিপল নিয়ে কথা বলতেছি, আমাদের মধ্যে এই যে বিলাসিতাটা কম। আমরা সবসময় ধরেন খেজুর পাতার চাটায়ে বসে আমরা ময়ূর সিংহাসনের স্বপ্ন দেখতে পারি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় শুয়ে আছে? মসজিদের পাশে আপনার খেজুর গাছের নিচে শুয়ে আছে। হ্যাঁ, ইয়েমেন থেকে রাজার লোক আসছে যে তোমার খলিফা কই, খলিফার লোকে দেখা করতে আসছে। হ্যাঁ, একটা চিঠি নিয়ে আসছে, বলছে কই ও দেখো যে গরমের মধ্যে বিকেল বেলা হয় না যে আমরা আসর থেকে মাগরিবের টাইমটাতে
হ্যাঁ, গ্রামে গাছের নিচে আমার ছোটকালে মনে আছে এরকম একটা চাটাই নিয়ে শুয়ে থাকতাম, একটু বাতাস লাগতো। বলে ওই যে খলিফা, বলে যে কও কি খলিফার খুঁজে পান আসে, গিয়ে দেখে পিঠের মধ্যে চাটাই দাগ পড়ে আছে। আমরা তো তাদের উত্তর শুনি, তাই না? So আমরা কিন্তু খুব বেশি খাবো, খুব বেশি আমাদের দরকার, আমরা কিন্তু অল্প তুষ্ট। উই পিপল আর, আপনি দেখেন একটা মাদ্রাসা শিক্ষক কত টাকা বেতন পায়। আমার আব্বা, আপনাকে আমি একটু আগে বললাম যে কত টাকা বেতন পেতো, কত টাকা বেতন এসে চাকরি করে আমাদের 3 ভাইকে মানুষ করছে, বরকত। একই বেতনে আমার আরেকজন আঙ্কেল তার একটা ছেলে মানুষ করতে পারে নাই। ডোন্ট টেক ইট আদারওয়াইজ প্লিজ। আমি কাউকে ছোট করার জন্য বড় করার জন্য বলছি না। সো বারাকা ইটস ডিফারেন্ট থিং। সো আমরা কি কন্ট্রিবিউশন রাখছি সোসাইটিতে? আমাদেরকে অনেকে প্রশ্ন করে, রিসেন্টলি প্রশ্ন আসছে যে তোমাদের কোনো অবদান নাই সোসাইটিতে, তোমরা কিচ্ছু করো না, তোমরা ইউ আর সামথিং, সাম ক্রিয়েচার, তোমরা একটা প্রাণী। হ্যাঁ, তোমাদের কি আছে সোসাইটিতে? ভাই, আমরা চুরি করি না, এটা বড় কিছু। আমরা কখনো কাউকে ধোকা দেই নাই, আমরা চিটিং করি না, আমরা দুর্নীতি করি না। আজকে জাপান কেন সবচেয়ে বেশি সুনামি সেখানে? জাপান কেন? তারা দুর্নীতি করে না, চুরি করে না। উই পিপল, আমাকে একজন বলছে যে আপনার তো চুরি করার সুযোগ নাই। আমি বললাম যে আমি এমন গ্রুপ তৈরি করতেছি যারা চুরি করার সুযোগ আছে করবে না। আমার ভাউচারে 10-15 লিখে আমার সুযোগ আছে, আমি করব না। আমি একটা ভাউচার যদি বানাই, আমার সে সুযোগ আছে ইউনিভার্সিটিতে, আমি করব না। আমার ছেলেটা করবে না, আমার ছেলেটা বিসিএস ক্যাডার হলে সে করবে না। সো আমরা এমন একটা রাষ্ট্রের, এমন একটা সমাজের, এমন একটা পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে ভাই কাটাকাটি লাগবে না, মারামারি লাগবে না। নাফিসে বিশ্বাস করেন, সাজ্জাদায় বিশ্বাস করেন, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমাদের কোনো পলিটিক্স লাগবে না, রুলিং পার্টি লাগবে না, আমাদের কোনো মারামারি লাগবে না, বোম ফুটানো লাগবে না। আপনি আর আমি যদি চুরি না করি, জাস্ট আমি যদি ডিজিট না চেঞ্জ করি, ভাউচার না বানাই, খোদার কসম বিশ্বাস করেন আমি খুব এক্সাইটেড ভাই, খোদার কসম। এই 1000টা লোক আপনার রাষ্ট্রটা পরিবর্তন করার জন্য যথেষ্ট। অনেকে বলবেন যে আপনি কি ইসলামের আন্দোলনের বিরুদ্ধে বলতেছেন? না ভাই, বিশ্বাস করেন আমি কারো বিরুদ্ধে বলতেছি না। আমি সমাজ পরিবর্তনের জন্য 1000টা ছেলে তৈরি করার কথা বলতেছি, এবং দে আর ফ্রম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। স্কুল থেকে হবে না, কলেজ থেকে হবে না, হবে, অবশ্যই হবে। সেখান থেকেও আরো 1000 লোক আমার দরকার। আসেন, আমরা ওই যে বললাম যে কন্ট্রিবিউশন, আমার ছেলেগুলো চুরি করবে না, আমরা অন্যায় করি না, মানুষের ক্ষতি করি না। হ্যাঁ, বলে যে ওই যে বলাৎকার করছে, ভাই 2টা এক্সাম্পল, ওইটা নিয়ে আমাকে পিছন থেকে টাইনা ধরেন না ভাই, আমি একটু হাঁটার চেষ্টা করতেছি। ওই 2টা এক্সাম্পল দিয়ে, 3টা এক্সাম্পল দিয়ে আমাকে টান দিয়ে ধরে রাখেন না, আমি একটু হাঁটি, আমাকে হাঁটতে দেন না ভাই। দেখেন না কি হয়, আমরা কি করতে পারি। সো যখন কন্ট্রিবিউশনের কথা আসে, আমাদেরকে মনে করা হয় যে আমরা যে মসজিদে খুতবা দিই, আমরা যে মসজিদে নামাজ পড়াই, একটা মানুষ, হ্যাঁ, তার স্ত্রীকে তালাক দিয়ে দিছে, স্ত্রীর সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, যে প্রবলেমটা সলভ করতেছি, ভাই এটা কি কোনো কাজ না? আপনি এটাকে সোশ্যাল কন্ট্রিবিউশন ধরবেন না? ভাই, একটা বিয়ে পড়াচ্ছি আমি, এটাকে সোশ্যাল কন্ট্রিবিউশন ধরবেন না আপনি? সো আমরা যে কন্ট্রিবিউশন করতেছি সেটা যদি আপনার কাছে কন্ট্রিবিউশন মনে না হয়, তাহলে এটা আপনার অসুবিধা, আপনার একটা রোগ, ইউর ডিজিজ। সো ইউ কুড জাস্ট, আপনি ওটাকে সমাধান করতে হবে আপনার। সো হুজুর পিপল যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, যারা এদের কন্ট্রিবিউশন সমাজে আছে, থাকবে, এবং সেইটা আপনার দৃষ্টিভঙ্গির ব্যাপার, আপনি সেটা দেখতে পাচ্ছেন কিনা, সে চোখটা আপনার আছে কিনা। আমার ভাই যারা দেখছেন আজকে, আমি সবাইকে, এই লম্বা হয়ে গেছে মনে হয়, আমি জানি না আসলে এটার আপনাদের ডিউরেশন কতক্ষণ, আরো কতক্ষণ সময় আছে আমি জানি না। লাস্ট একটা কথা বলে আমি একটু আমার মনে একটু পজ নেব, সেটা হচ্ছে যে এই যে পিপল, দে আর কামিং ফ্রম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডস। আমি আবারও বলছি এগেন এন্ড এগেন, এর বাইরেও অনেক মানুষজন আছে। সো এই মানুষগুলো আলটিমেটলি চোর না, বিশ্বাস করেন, তারা কখনো অন্যায় করবে না। দুজন একজনের এক্সাম্পল দিয়ে আমাকে টান দিয়ে ধরেন না, আমি চাচ্ছি এদেরকে ভালো করতে। সো এই মানুষগুলো যখন ইন্ডাস্ট্রিতে আসতেছে, বিলিভ মি, আমি এমন 10 জন আপনাকে নাম বলতে পারবো সিরিয়ালে, যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, and they are contributing a lot in the society through the traditional business, through social contributions, traditional, not of হুজুর people, হুজুর থিংস দিয়ে না, সোশ্যালি ট্র্যাডিশনাল জিনিস দিয়েই তারা ইন্ডাস্ট্রিতে দে আর ডুইং সামথিং বিগ, এবং তারা অনেক কন্ট্রিবিউশন করছে, যেটা সো কল যারা বলছেন যে কন্ট্রিবিউশন নাই তাদের মতন, তাদের তো অনেক বেশি হিউজ। সো আমি যে জিনিসটা বলতে চাই যে মাদ্রাসা পিপলরা অন্টারপ্রেনার হচ্ছে। আপনারা হয়তো, আমি একটা প্ল্যাটফর্মের কথা আপনাদেরকে বলবো, করোনার সময় এই প্ল্যাটফর্মের জন্ম, সেটা হচ্ছে কওমি উদ্যোক্তা। আমি কওমি উদ্যোক্তার একজন ছোট্ট পার্ট, আপনারা তো শুনে থাকবেন যে কওমি, ওই যে আমি আপনাদেরকে বলেছি যে 2007 সাল পর্যন্ত আমি চিন্তা করতাম
যে মাদ্রাসায় যাওয়া মানে আলিয়া মাদ্রাসায় যাওয়া যাবে না, স্কুল কলেজে পড়া যাবে না, ওই যে একটা জড়তা চিন্তার, আল জুমুদ আল ফিক্রি আরবিতে বলে, চিন্তার জড়তা, ওইটা থেকে বেরিয়ে ধরেন যে করোনার সময় তারা কিন্তু এন্টারপ্রেনার হওয়া শুরু হয়েছে। ইভেন আপনি শুনে আশ্চর্য হবেন যে এই প্ল্যাটফর্ম থেকে ধরেন লাখ টাকা সেল হচ্ছে, একজন এন্টারপ্রেনার এখান থেকে, এখানে লাখের উপরে এন্টারপ্রেনার আছে, তাদের এক একজনের লাখ টাকা সেল হচ্ছে, এরকম এন্টারপ্রেনার আছে জিন্দিগিতে স্কুল কলেজের বারান্দায়ও যায় নাই, ইভেন বিশুদ্ধ করে ইংলিশও লিখতে পারে না 2 লাইন। আমি একাডেমিক ডিবেটে যাচ্ছি না, একাডেমিক ডিসকাশন করছি না। সো দে আর ডুইং সামথিং দে আর বিং এন্টারপ্রেনার। আচ্ছা, এর বাইরে আপনি অনেক ফ্রিল্যান্সার পাবেন, আমি নাম বলছি না, জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত বাংলাদেশে বর্তমানে অনেকগুলো আইটি প্রতিষ্ঠানের লিড দিচ্ছে তারা। আমি একটু আগে আপনাদেরকে এই ভিডিওতে বলেছি যে তারা দেয়ার ফ্রম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। সো অল আর পজিটিভ থিংস। সো আপনি এবং আমি মাদ্রাসা পিপল যারা পিছিয়ে পড়ে আছে, আবারও বলছি কাউকে ছোট করছি না, তারা গাইডলাইনের অভাবে, সঠিক গাইডলাইনের অভাবে যারা পিছিয়ে পড়ে আছে, তাদেরকে চাইলে যে কোনো কিছু তাদেরকে দিয়ে বানানো সম্ভব। ইভেন দেখেন মিডল ইস্টে আইটি মার্কেট পুরো খালি। রিসেন্টলি আমাদের এক বড় ভাই, নাম বলবো না, তিনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অনেক ভালো জানেন, তিনি মিডল ইস্টের শুধুমাত্র মিডল ইস্টের যারা বায়ার আছেন, গার্মেন্টস বায়ার, শুধু তাদেরকে নিয়ে কাজ করেন। মিলিয়নস অফ মানি, মিলিয়নস অফ ডলার দে আর আর্নিং, অনলি মিডল ইস্ট ফোকাস। অন্য কারো ইউকে ইউএস তে বেচে না, বলে যে ইউকে এস বেচবো না, আমি আরবি জানি, আমি আরবি শিখছি, অনলি ফোকাস দ্যাট থিং। সো দে আর ফ্রম অলসো মাদ্রাসা পিপল। সো হোয়াট জাস্ট আই এম গোয়িং টু সে, যে মিডল ইস্টে গার্মেন্টস এর বড় একটা মার্কেট আছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ বেসড, হুজুর পিপল এটা করতে পারে। মিডল ইস্টে আইটির বড় একটা মার্কেট আছে। এটা নিয়ে আমরা করোনার মধ্যে আমি এক বড় ভাইয়ের সাথে আলাপ করছিলাম, যেহেতু আমার আইটির কিছু ঝোঁক আছে, অনেক লোকজনের সাথে যোগাযোগ, হ্যাঁ, বড় একটা ডিল আমরা পেতে যাচ্ছিলাম। অনেক বেশি বড় ডিল হয়ে যাওয়ার কারণে আমাদের বাংলাদেশের যে ইউআই ইউএক্স বেসড যে প্রতিষ্ঠান, তারা নিতে পারে নাই। হ্যাঁ, অনেক বড় ডিল, এখন তারা নিতে পারবে, বাট তখন তাদের সেই ক্যাপাবিলিটিস ছিল না, ছেড়ে দিতে বাধ্য হয়েছে। সো এই আইটি মার্কেট আছে মিডল ইস্টের হুজুরদের জন্য, অ্যারাবিক বেসড। মিডল ইস্টে গার্মেন্টস মার্কেট আছে, এন্টারপ্রেনার হচ্ছে, দে আর বিং দেয়ার, এবং ফ্রিল্যান্সার হচ্ছে। এবং আমি যেই প্রতিষ্ঠানটাতে বসে এখন কাজ করতেছি, আমাদের একটা অবজেক্টিভ আছে, আমি আপনাকে বলি, এটা মার্কেটিং হয়ে যাবে, সেটা হচ্ছে কমি এবং আলিয়া দুই শ্রেণীর মানুষই অলস। মহসিন ভাই, সবাই তো আপনাকে হই হই রই রই করে ধরবে না, যে অলস কি, অলস বলতে বুঝাচ্ছি দে আর ক্রিয়েটিভ বাট নতুন কিছু ভয় পায়। অলস হচ্ছে ওই সেন্সে, মানে নতুন কোনো কিছু যে শিখবে ওইটাতে তারা ভয় পায়। তার মানে হচ্ছে অনেক ভালো একজন আলেম, কওমি বোথ ইন আলিয়া মাদ্রাসা, কিন্তু সে কম্পিউটার একটা প্রেজেন্টেশন কিভাবে দিতে হয় সেটা জানে না, পাওয়ার পয়েন্ট ফাইল চালাইতে হয় কিভাবে সেটা জানে না, একটা দরখাস্ত কিভাবে কম্পিউটার লিখতে হয় সেটা জানে না। তো আমাদের একটা অবজেক্টিভের একটা অন্যতম অবজেক্টিভ হচ্ছে আমরা মাদ্রাসা পিপল যারা কওমি এন্ড আলিয়া, তাদেরকে খুবই চিপ রেটে, একেবারে অল্প, ইভেন ফ্রি অফ কস্ট আমরা আইটি ট্রেনিং দেই। কি কি শেখাই? অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, এসইও, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এবং স্পোকেন ইংলিশ, আইএলটিএস। 8টা কোর্স আমাদের এখানে চলে। তো এর মধ্যে আমরা স্পোকেন ইংলিশটা খুব ফোকাসলি শেখাই কমি পিপলদের জন্য, আলিয়া মাদ্রাসা পিপল এবং কমি পিপলদের জন্য, কারণ তাদের এই জায়গাতে খুব ল্যাক আছে। এবং তাদেরকে আরেকটা কোর্স আমরা ফ্রি অফ কস্ট এবং হচ্ছে যে নামমাত্র মূল্যে, হ্যাঁ, করাই, সেটা হচ্ছে অফিস অ্যাপ্লিকেশন কোর্স। এটা আমাদের মুড়ি মুটকির মতো, আমাদের সবচেয়ে বেশি স্টুডেন্ট এটাতে। যে একটা মানুষ কম্পোজ শিখবে, মানে দেখেন একটা সিনারি আপনাকে আমি বলি, একটা সিনারি বলি। একজন শিক্ষক আমাদের এখান থেকে গত রমজানে অফিস অ্যাপ্লিকেশন কোর্স শিখে গেছে। তা আমাকে প্রথম যখন আমার রুমে ঢুকছে, আমি এখানে কাউন্সেলিং করি, বলতেছে আপনি কি করেন? বলে যে আমি হাফেজ। আর কি? মুফতি। আপনি? মাওলানা। কি করেন? অনেক বড় বড় কিতাব পড়ায়, বুঝলেন, নামগুলো হেদায়া কিতাব পড়ায়, হাদিসের কিতাবও পড়ায়, আবু দাউদ পড়ায়, ভালো আলেম। কি করেন? বলে যে রমজান তারাবি পড়াচ্ছি বনশ্রীতে। তো তার কোন এক বন্ধু বলছে যে এখানে একজন লোক আছে, উনি কম্পিউটার শেখায়, হুজুর, আবার ওই লোকটা আবার হুজুর আলেম, সে কম্পিউটার শেখায়। তা আমার কাছে আসছে, আসার পরে তাকে আমি বললাম যে আপনি কত টাকা দিতে পারবেন আমাকে বলেন। বলে যে বেতন টেতন তো অত ভালো পাই নাই, এখনো হাতে টাকা নাই। আমি বললাম যে 500 টাকা দিয়েন, ফ্রি শিখাবো না, কারণ ফ্রি শিখালে গুরুত্ব থাকে না, 500 টাকা দিয়েন। বলে আচ্ছা ঠিক আছে দিব, এই তারাবির টাকা পাইলে 500 টাকা দিব। আমি বলি, ঠিক আছে। 1 মাসে আমার টিচারকে বললাম যে তাকে আপনি কম্পিউটার যা যা
বাংলা ইংরেজি টাইপ, বাংলা টাইপ, ইন্টারনেট, ইমেইল, এগুলো শিখাই দেন। ইমেইল যখন কইছি কয় যে এটা কি, মানে চেনা চেনা লাগতেছে তার কাছে। ভালো আলেম কিন্তু, বিলিভ মি, ওই জায়গার ওই মাদ্রাসার ধরেন 5 জন স্টুডেন্ট বড় টিচার থাকলে, বড় ভালো টিচার থাকলে এর মধ্যে সে একজন, মানে ভালো আলেম, নো ডাউট। তো তাকে যখন কোর্সটা করাই দিলাম, সে আমার কাছে 1000 টাকা নিয়ে আসছে, বলে যে হ্যাঁ যে ভাই আপনি অনেক ভালো শিখছি। তা আমি বললাম, আমি তো আপনার এখানে এই ফর্মের মধ্যে লেখা 500 টাকা, আমি তো আপনি আমার এখন 1 লাখ টাকা দিলেও নিমু না। আপনি প্রথমে স্বীকার করছেন 500 টাকা, এখন 1000 টাকা দিবেন কেন? ওই ভাই আমি একটা কাজ পাইছি, বুঝছেন, সেটা কাজ পাইছে। কি কাজ? সামনে যে ভর্তি আসতেছে না, রমজানের পরে কয় মাদ্রাসাগুলোতে ভর্তি হয়, বলে যে আমি যখন কম্পিউটার শিখছি শুনছে মুহতামিম সাহেব, প্রিন্সিপাল হুজুর, আমারে পুরো ভর্তির যে কার্যক্রম, মানে কম্পোজ করা, প্রিন্ট করা, নাম লিস্ট করা, এই সব দায়িত্ব আমারে দিছে, এখানে আমার 1000 টাকা ইনকাম হবে। তো এখন আপনারা আমি আরো 500 টাকা বেশি দিতে আমার সমস্যা নাই। বিষয়টা বুঝেন। সো হাউ ট্রান্সফরমেশন ইজ মানে পসিবল। সো এই পিপল গুলাকে, কওমি এবং আলিয়া পিপল গুলাকে যদি আপনি খালি খালি ভাই ইউনিভার্সিটি নেওয়ার দরকার নাই, বুয়েটে নিয়েন না, মেডিকেলে নিয়েন না, ওই জায়গায় রাখেন, ওইখানে রাইখাই সাজ্জাদ ভাই আর নাফিস ভাই মিলে যদি বলে যে একটা কওমি মাদ্রাসার সবগুলা হুজুর, সবগুলা হাফেজ মাওলানা সাহেবকে আমরা শুধু অফিস অ্যাপ্লিকেশনটা শিখাই দিব, আর আরবি ইংলিশে মেইলটা কিভাবে লিখতে হয়, মানে গুগল থেকে কপি পেস্ট করে একটা স্মার্ট ইংলিশ কিভাবে লিখতে হয়, মানে ইংলিশ শিখাবো না, স্মার্ট পড়তে হয় কপি পেস্ট করে, ওইটা একটু শিখাই দিব স্মার্টলি, বা কিছু টেমপ্লেট দিয়ে দিব, ওটা কপি পেস্ট করে সে চালাই দিবে। অতটুকু কাজ যদি করেন, 100 জন টিচারের ইনকাম 5000 করে বেড়ে যাবে। আপনি হিসেব করেন 100 জন টিচারের ইনকাম যদি 5000 করে বেড়ে যায়, কত, 5 লাখ টাকা। তাইলে তাদের লাইফে চেঞ্জ আসতেছে। সো আমরা চিন্তা করতেছি যে এই কওমি এবং আলিয়া পিপল হু আর ভেরি মানে রিয়ারলি ইন্টারেস্টেড টু ডেভেলপ দেয়ার স্কিলস, উই আর ট্রাইং টু develop their skills, we are trying to make them stable in IT skills, যেন কেউ বলতে না পারে এই হুজুর আপনি কম্পিউটার কি বুঝেন। আমি যখন মাদ্রাসায় পড়তাম, ওই যে 7 সালের আগে যে সময়ের কথা বলছি আপনাদেরকে, যখন আমি অনেক জড় চিন্তার অধিকারী ছিলাম, তখন সাইবার ক্যাফেতে একদিন গেছি আমি। সাইবার ক্যাফেতে গিয়ে দেখি ও মাগো কি জানি কি, এক লোক বলতেছে বিডি জবস, ফোনে বলতেছে বিডি জবস। তো আমি বললাম যে বিডি জবস কি, মানে হেজি ব্যাপার স্যাপার, হ্যাঁ, অস্থির একটা জিনিস, হ্যাঁ, কম্পিউটার, সাইবার ক্যাফে। আমাকে আমার এক বন্ধু নিয়ে গেছে, সে কার কাছে একটা কি মেইল পাঠাবে, ইমেইল, ইমেইল কি কয়েকটা, ওই যে আমরা চিঠি পাঠাই না, ওরকম একটা ইন্টারনেটে একটা ইয়া করানো যায়, একটা কিছু পাঠানো যায়, ওইটা সম্ভব। তো আমরা যদি এই মাদ্রাসা পিপল যারা, এদেরকে ইয়েতে আনার দরকার নেই। আপনি যে বললেন যে মাদ্রাসা শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা, তাদের যে ক্যারিয়ার কাউন্সিলিং, এই মাদ্রাসা পিপল যারা মাদ্রাসাতে আছে, এখান থেকে সরবে না, মাদ্রাসায় ক্যারিয়ার করবে, তাদেরকেও যদি আপনি স্কিলটা ডেভেলপ করেন ভাই, বিশ্বাস করেন, তাদেরকে যদি আপনি নেটওয়ার্কিং বুঝাই দেন, তাদেরকে আপনি যদি টাইম ম্যানেজমেন্ট শিখাই দেন, তাদেরকে যদি কমিউনিকেশন স্কিলসটা বুঝাই দেন, তাদেরকে যদি অফিস অ্যাপ্লিকেশনটা শেখান, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা শেখান, তাইলে সে তার কিতাবটা পাওয়ার পয়েন্টে করে ফেলবে অনলাইনে বসে। আমরা যখন করোনাতে সিচুয়েশন, ঢাকা আইইউটি আমাদের যে সেমিস্টার, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বোর্ডবাজার গাজীপুর, হ্যাঁ, ওইখানে আমাদের অনলাইনে পুরো এলএমএস যেটা, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম যেটা, এলএমএস এর টোটাল সেমিস্টারটা স্মুথলি চলছে, বাসায় বসে বসে ক্লাস নিছি আমরা, কোনো ক্লাস বন্ধ হয় নাই। কিন্তু কওমি মাদ্রাসাগুলোতে কোলাপস করছে সিস্টেমটা। প্রথমে তারা অনুমতি ছাড়া চালাইছে, হ্যাঁ, কেউ রাগ করেন না যে মহসিন, হ্যাঁ, সে আমাদের বিরুদ্ধে বলতেছে না, অনুমতি ছাড়া অনেকদিন তারা চালাইছে, যখন সরকার অনেক বেশি টাইট দিছে তখন সব কোলাপস করছে। কিন্তু তাদের যদি এমন একটা সিস্টেম ডেভেলপ করতো, এলএমএস থাকতো, তাহলে কিন্তু তারা ওই এলএমএস এর মাধ্যমে ওস্তাদদেরকে যদি স্কিল করে নেয়, তাহলে কিন্তু মাদ্রাসা সিস্টেম গুলো চলতো। ইভেন আলিয়া মাদ্রাসাগুলোতেও সরকার অনেক কষ্টে ট্রেনিং দিয়ে কিছুটা স্টেবল করছে, কিন্তু কওমি মাদ্রাসাতে এখনো ব্যাপারটা লেক্স আছে। সো হোয়াট আই এম গোয়িং টু ফোকাস অন দ্যাট, যে আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসাতে যে সমস্ত মানুষজন ওখানেই ক্যারিয়ার করতেছে, বাইরে যাচ্ছে না, তাদের জন্যও স্কিলস ডেভেলপমেন্টটা খুবই খুবই জরুরি। আমি অনেকগুলো মাদ্রাসাতে গিয়েছি, তো গেলেই তারা প্রথমে জিজ্ঞেস করে আপনি কি কোথাও থেকে ফান্ড পাইছেন, আপনার টাকা কই থেকে আয়, আপনি কি সমস্যা, কি সমাচার, আপনি ফান্ড টান পাইছেন মনে হয় ওয়ার্ল্ড ব্যাংক নাকি এনজিও। বিশ্বাস করেন আমার কোনো ওয়ার্ল্ড ব্যাংকও নাই, এনজিও নাই, আমি নিজের খেয়ে বন্ধের মোষ তাড়াই, নিজের খেয়ে বন্ধের মোষ তাড়ানোর লোক, দেয় না পড়াইতে, ওখানে দেয় না ভাই, রাজি হয় না, বুঝছেন, বিশ্বাস করেন রাজি হয় না।
আমাকে যারা চিনে তারাও সাসপিশিয়াস মনে করে যে মহসিন মনে হয় আমাদের ছেলেগুলোকে নিয়ে যাবে। ভাই আপনাকে ছেলেগুলাকে তো আমারই ছেলে, আমারই ভাই, আমি কই নিয়ে যাবো এদেরকে? সো আসেন আমরা স্কিলফুল হই, ইভেন স্কুল কলেজ মাদ্রাসা। আরেকটা জিনিস আমি আমার এখানে যারা আসে, আমাদের যে ফ্রি সেমিনার হয়, ফ্রি সেমিনার আমি একটা কথা বলি যে বাসে যখন যাই দেখবে যে প্রাইভেট টিউশনের অনেক আমি অনেক কথা বেশি বলে ফেলতেছি, আবারও বলতেছি, হ্যাঁ অনেক বেশি কথা বলতেছি। তো প্রাইভেট টিউশন নামে বড় স্টিকার লাগানো থাকে বাসের মধ্যে, লেখা থাকে কি যে পরীক্ষা দিলেও দিন যাবে, পরীক্ষা না দিলেও দিন যাবে, সুতরাং পরীক্ষা দিন। দেখছেন না নাফিস ভাই? যে হয়তো আপনার বাসে চড়েন না, হ্যাঁ, সো বাসে দেখবেন যে লেখা আছে যে প্রাইভেট পরীক্ষা দেওয়ার ব্যবস্থা, যারা বড় স্টিকার লাগা রাখে বাসের মধ্যে, লেখা থাকে যে পরীক্ষা দিলেও দিন যাবে, পরীক্ষা না দিলেও দিন যাবে, শুধু পরীক্ষা দিন। মানে আপনি হোয়াট এ অ্যাড কপি না সাবরাত, ভয়ঙ্কর অবস্থা। আমি যেটা বলি সেটা হচ্ছে যে আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, আলিয়া মাদ্রাসায় পড়েন, কওমি মাদ্রাসায় পড়েন, যেখানেই পড়েন, ইউ আর এ স্টুডেন্ট রাইট, ইউ আর এ টিচার রাইট, নো প্রবলেম, জাস্ট ডেভেলপ ইউর স্কিল। আমাদের দেশটা, সমাজটা, রাষ্ট্রটা পরিবর্তন হয়ে যাবে আমাদের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে, এটার কোনো বিকল্প নাই। আমি সেমিনারে একটা কথাই বলি, আমার এখানে একজন স্টুডেন্ট যে এখন বাইরে, কতক্ষণ আগে নামাজ পড়লাম একসাথে, আমরা সালাত আদায় করছি, উনি আসছে, ওনার বয়স হলো 56 বছর বয়স, সে অফিস অ্যাপ্লিকেশন শিখতে আসছে। তার একটা ওই যে ইলেকট্রনিক্স জিনিসপত্র বিক্রি করে, বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়। এখন তার যে পার্টনার, সে কম্পিউটার বুঝা তার ব্যবসা মেরে দিছে। তার বক্তব্য, আমি জানি না সত্য মিথ্যা, সে শুধু এখানে আসছে, সন্ধ্যার পরে আসে, শুধু তার যে বন্ধু যে তার ব্যবসাটা মেরে দিছে, 1,50,000 টাকা, মোটামুটি 1,50,000। হ্যাঁ, সে আমাকে বলতেছে যে সে ওই যে অ্যাকাউন্টস বুঝে না, কম্পিউটারের ওই যে ম্যানেজমেন্ট বুঝে না, সে শুধু মানে ভালো মানুষ, সালাত আদায় করে, নামাজি মানুষ, বলতেছে আমি শুধু এটা শিখতে আসছি এই জন্য যেন আমাকে কেউ ঠকাইতে না পারে। ভাই সত্য কথাই তো, আপনাকে ঠকাবে মানুষ, কারণ আপনার স্কিল নাই। আরেকজন যে খারাপ মানুষ, সে আপনাকে ঠকাই দিবে, আপনাকে হিসেব দিকে সে দেখাই দিবে যে যোগে যোগে এত এক্সেলে দেখাই দিবে, অথচ এক্সেলে সে লজিক দিয়ে রাখছে উল্টা, পার্সেন্টেজ ভুল আসবে। আপনারা দেখা রাখছে। ভাই আমি আপনাকে একটু ভাইয়া ইন্টারাপ্ট করবো ভাইয়া, প্লিজ ফরগিভ মি। সেটা হচ্ছে মাশাআল্লাহ আমার খুবই ভালো লাগতেছে যে আপনার ইয়াটা। আমি ভাই আমার যারা রাজশাহীতে আছে যে মানুষগুলা বা ঢাকার বাইরে আছে ভাই, তারা কিভাবে বেনিফিটটা নিতে পারবে ভাই? আচ্ছা, আমি সহজে বলি, এই কাহিনীটা ঘটছে হলো 15-20 দিন আগে। আমাদের একজন স্টুডেন্ট, সে একটা ভিডিও ছাড়ছে আমাদের ফেসবুক পেজে যে আমি একজন ছাত্র, তো আমি আগে কিছু করতাম না, আমি আগে কোনো কিছু করতাম না, এখন আমি গ্রাফিক ডিজাইন কাজ করে, আমি আমার বাবার অ্যাজ ইউজুয়াল স্কুল কলেজের ছেলেপেলেরা পড়তো, আমি ওইভাবে পড়তাম, এখন আমি মাসে 15,000 টাকা ইনকাম করি। ভাই বিশ্বাস করেন, 15,000 টাকা অনেক টাকা, অনেক টাকা, 15,000 টাকা। সে বলতেছে যে আমি 15,000 টাকা, তো আমাদেরকে সাতক্ষীরা থেকে, তারপরে সেই রাজশাহী থেকে, চুয়াডাঙ্গা থেকে একটা ছেলে ফোন দিছে যে স্যার, আমাকে ফোন দিছে আমাদের অফিসিয়াল ফোনে যে স্যার আমি শিখতে চাই অনলাইন। আমি বললাম যে ভাই আমাদের এখানে অনলাইন ব্যবস্থা নাই। স্যার আমি আসবো, আমাদের থাকার একটা ব্যবস্থা করেন, একটা আবাসিক মেস দেখে দেন। ভাই মেস তো আমার পরিচিত নাই। তখন আমরা অফিসিয়ালি সিদ্ধান্ত নিলাম যে না, আমরা কি করব, আমরা অনলাইন ক্লাস চালু করব। তখন আমরা ফর দ্য ফার্স্ট টাইম আমাদের আগামী শনিবার থেকে গ্রাফিক ডিজাইন এবং ভিডিও এডিটিং, বিলিভ মি, আমাদের এখান থেকে ভিডিও এডিটিং শিখে অসংখ্য লোক চাকরি পেয়েছে। আমার কাছ থেকে অনেকে লোক চায় যে ভাই একদম ভিডিও এডিটর দেন। আমাদের যে অফিসটা এখানে তার নিচতলায়, ভাই আমার ভিডিও এডিটর লাগবে সিরিয়াসলি ভাই, ইনশাআল্লাহ ভাই। ইনফোগ্রাফিক্স যদি ভালো পারে আমি হায়ার করব সিরিয়াসলি। আমি আপনাকে একটা ইনফোগ্রাফিক্স পাঠাবো, দেখবেন আমাদের ছেলেরা এই কাজ করে। হ্যাঁ, আচ্ছা সো ঠিক আছে। ওখানে আমরা একটা ছেলেকে চাকরি দিছি নিচতলায়, আমাদের এই চেয়ার বাজার, আমি নামটা বলেই দিচ্ছি, এটা মার্কেটিং হয়ে যাচ্ছে। এই লিঙ্ক করে একবার মাথায় ভালো একটা মানুষ, উনি চেয়ার বাজার নামে একটা প্রতিষ্ঠান চালায়, আমাদের অনেকগুলো চেয়ার তার কাছ থেকে কেনা। তো ওনার ওখানে একটা ছেলে আমরা প্রোভাইড করছি, আমাদের এখানে স্টুডেন্ট। সো ইস্যুটা হচ্ছে যে স্কিল যখন আপনি শিখবেন, তো আমরা অনলাইনে, আপনি যে প্রশ্নটা করলেন যে অনলাইনে আমাদের এই যে আগামী শনিবার থেকে ভিডিও এডিটিং এবং গ্রাফিক ডিজাইন দুইটা ব্যাচ চালু হচ্ছে। আর এরপরে আপনার আগামী মাসের 10 তারিখ থেকে 13 তারিখে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং ডিজিটাল মার্কেটিং, আপনারা তো এগুলোতে বস, হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও এবং ডিজিটাল মার্কেটিং, এই দুটো ব্যাচ। আর অনলাইন আরো দুটো ব্যাচ চালু হবে। অফলাইনে আমরা পড়াচ্ছি, অফলাইনে ডিজিটাল মার্কেটিং এর একটা ব্যাচ, গ্রাফিক ডিজাইনের দুইটা ব্যাচ, এরকম ব্যাচ চলতেছে। কিন্তু অনলাইনে ওই সমস্ত ভাইদের জন্য যারা দূরে, বাট আমাদের টিচারদের ফ্যাসিলিটেশন পাইতে চায়,
তাদেরকে আমরা এগুলো পড়াচ্ছি। সো এখন বলবেন যে মহসিন ভাই আপনি হুজুরস পিপল, আপনি আইটি নিয়ে লাগছেন কেন? বিষয়টা হচ্ছে ভাই আমার প্রধান কাজ হচ্ছে নিজের খেয়ে বন্ধের মোষ তাড়ানো, এবং আমার প্রধান কাজই হচ্ছে যে স্কিল করা ভাই, স্কিল করা। এবং ইভেন আমি লম্বা একটা সময় ধরে ইংলিশ পড়াইতাম। আবার একজন আমার প্রশ্ন করছে যে আপনি ইংলিশও পড়ান, আরবিও পড়ান, আবার আইটিও। আমি মাঝে মাঝে আমার এখানে গ্রাফিক ডিজাইনের ক্লাস নেই, অফিস অ্যাপ্লিকেশনের টিচার নাই, টিচার আসতে জ্যামে পড়ছে। আপনারা জানেন ঢাকা শহরে কি অবস্থা, জ্যামে পড়ছে। দেখা গেছে আমি আমি ধরেন পেন টুল নিয়ে আলোচনা শুরু করলাম গ্রাফিক ডিজাইনের, দেখা গেল যে আমি পাওয়ার পয়েন্ট নিয়ে একটা, যে ক্লাসটা সে নিচে শীট তো বানানো আছে, কোন ক্লাসে কি নিবে নাম্বার, ক্লাসের নাম্বার জানা আছে, আমি ক্লাসে ঢুকে যাচ্ছি। সো হোয়াট আই ওয়ান্ট টু মেক দ্য পিপল, দ্য অডিয়েন্স আন্ডারস্ট্যান্ড দ্যাট যে আপনি যেই হন মাদ্রাসা পিপল আর যেই হন, যেহেতু আমাদের স্কিল ডেভেলপ করতে হবে, এবং স্কিল ডেভেলপ করলে আপনি, আমি, আমার সমাজ, রাষ্ট্র ভালো থাকবে, এবং আমাদের দেশটা অনেক সুন্দর হবে। এবং আমরা যদি সৎ হই, আমরা যদি মিথ্যা না বলি, অন্যায় না করি, চুরি না করি, আমাদের এই দেশটা অনেক সুন্দর হবে। সেই সুন্দর একটা দেশের স্বপ্ন আমার এদের মধ্যে। আমাকে একজন জিজ্ঞেস করতেছে, হ্যাঁ ভাই আবার বেশি করে ফেলতেছি, আমাকে একজন জিজ্ঞেস করতেছে মহসিন সবাই এত অফার পায় বিদেশে যাওয়ার জন্য, এত অফার পায় বিদেশে যাওয়ার জন্য। রিসেন্টলি গত পরশুদিন আমার বউ বলতেছে আপনি কার লগে এত কথা কোন, আধা ঘন্টা 45 মিনিট কথা কোন। আমি বললাম যে উনি আমার সিনিয়র এক বড় ভাই ইউনিভার্সিটি, তো উনি দেশে বাইরে যাচ্ছে, চলে যাচ্ছে আর কি, মানে ভালো ভালো টাকা স্যালারি ট্যালারি আছে, 4 লাখ টাকার মতো পাবে, ভালো ওটা। এত কথা আপনি এত কথা কার লগে বলেন? তো আমি ওনাকে একটা কথা বলছি যে ভাই এই যে মশা মাছির কামড় খেয়ে গরমের মধ্যে, যে এখন ঘামতেছি আমি গরমের মধ্যে, বাসে ঠেলে ঠেলে জ্যাম ঠেলে, কি দরকার এই রাষ্ট্রে থাকার? আমি তাকে বলছি যে ভাই আমি আমার পিপলকে ভালোবাসি, দিন শেষে দে আর মাই পিপল। আমি পৃথিবীর যে রাষ্ট্রে যাই, দে আর নট মাই পিপল। এবং আমার উপরে আমার এই জাতির ইনভেস্টমেন্ট আছে। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ছি সরকার ইনভেস্ট করছে আমার উপর, আমি যখন মাদ্রাসায় পড়ছি পাবলিক ইনভেস্ট করছে আমার উপর, আমার বাবা মা ইনভেস্ট করছে আমার উপর। সো আমার এই মাটির প্রতি একটা দায় আছে। সো আমি মশা কামড় খেয়ে হলেও, নিজের খেয়ে বনের মোষ তাড়িয়ে হলেও এমন একটা সমাজের স্বপ্ন দেখি যে সমাজে নাফিস ভাই, সাজ্জাদ ভাই, পাশের মানুষটা, আমাদের আপনার আমার পাশের মানুষটা সত্য কথা বলবে, মিথ্যা বলবে না, এবং আমাদের একটা কল্যাণ রাষ্ট্র হবে, এবং আমরা সবাই মিলে ভালো থাকবো। আমার মেয়েটা স্কুলে গিয়ে রেপড হবে, এই দুশ্চিন্তা, এই ভয়াবহ রকমের প্যানিক আমার মাথায় থাকবে না। আমরা সুন্দরভাবে চলতে পারবো। আমি মনে হয় আরো অনেক কথা বেশি বলে ফেললাম। সর্বশেষ আরেকটা লাইন বলে আমি শেষ করবো, সেটা হচ্ছে যে এই যে মাদ্রাসা, মাদ্রাসা নিয়ে প্লিজ কখনো আমরা আইওটিতে আমি একটা ক্লাস নেই, এটা হচ্ছে নালিফায়ার্স অফ ইসলাম, নালিফায়ার্স অফ ইমান। যে জাস্ট একটা জিনিস আপনি চিন্তা করছেন, লিখছেন, ভাবছেন, স্বপ্ন দেখছেন, বলছেন, আপনার ইউর ইমান ইজ জিরো। ধরেন ডান পাশে যে এক, বাম পাশে যে একটা, এটা হচ্ছে এক, ডান পাশে 0 0 0 0 এগুলো হচ্ছে আপনার নেক আমল। আপনার এই একটা জিরো হয়ে যাবে, মানে সব জিরো হয়ে যাবে, হাবিতাত আমালুক, আপনার সকল আমল নিষ্ফল হয়ে যাবে যদি আপনি কোনো এক্সটেন্টে মাদ্রাসা পিপলকে গালি দেন, মাদ্রাসাকে গালি দেন, ইসলামকে গালি দেন, ইসলাম সম্পর্কে কোনো কটু বক্তব্য দেন। ভাই আমি খারাপ, বিশ্বাস করেন, আমার কোনো আমল না, আমি ব্যক্তি হিসেবে অনেক খারাপ মানুষ, বাট ইসলাম খারাপ না। আমি, আমার এখানে বলাৎকার হয়েছে, আমার এখানে খারাপ কিছু হয়েছে, আমার এখানে অমুক জায়গায় তমুক হয়েছে, বাট বিশ্বাস করেন এই কাজটা ইসলাম করে নাই, এই কাজটা কোরআন করে নাই, এই কাজটা আল্লাহ করেন নাই, এই কাজটা রসুল করেন নাই। সুতরাং আমরা ওই ইসলামকে, মাদ্রাসাকে, মাদ্রাসা পিপলকে ঘৃণা করব না, ব্যক্তিকে ঘৃণা করব। এটা হচ্ছে আমার একটা ওপেন সবার জন্য একটা আহ্বান। এবং আমরা এই ডিসকাশনে অনেকগুলো কথা আসছে, আমি যদি কোনো কিছু ভুল বলে ফেলি, কারো প্রতি ডিসরেসপেক্ট প্রকাশ পেয়ে থাকে, সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি। এবং আমার যদি কোনো ভুল হয়ে থাকে, আমার আসাতাজিদ কেরাম যারা হয়তো আমার ভিডিও দেখে থাকবেন, আমি তাদের পা ধরে করজোড়ে ক্ষমা চাচ্ছি, এবং সবার কাছে আমার জন্য দোয়া চাচ্ছি যেন পরকালে আল্লাহ ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন, এবং আমি যেন এই পৃথিবীতে অনেক কিছু না করে অল্প কিছু কাজ করে ইমানটাকে নিয়ে, বিশ্বাস করেন আমি ওয়াজ করতেছি না, বিশ্বাস করেন আমার বাবা আমাকে এটাই শিখাইছেন।
আমার বাবা আমাকে শিখাইছেন যে অনেক বড় হওয়ার দরকার নাই। একদিন আমি আমার আব্বাকে জিজ্ঞেস করছি যে, আব্বাও একজন আলেম হাফেজ, হ্যাঁ, আব্বাকে জিজ্ঞেস করছি, আব্বা আমি কি হব, মানে আপনি থাকে না যে একটা ইমোশনাল মুহূর্তে, সাজ্জাদ ভাই তার বাবাকে জিজ্ঞেস করলো যে বাবা আমাকে কি দেখতে চাও? বাবা বললো তোমাকে আমি ধরে তোমাকে আমি টেসলার, হ্যাঁ, মালিক চিন্তা করতে চাই, কথার কথা। বাবা বললো যে তোমাকে আমি অ্যামাজনের আলিবাবা দেখতে চাই। সব বাবাকে জিজ্ঞেস করছি, বাবা আমি তোমাকে কি দেখতে চাও, মানে কোথায়? বাবা আমাকে বলছে যে তুই একটা ভালো মানুষ হবি, একটা মাটির মানুষ হ, যে মানুষটা মাটির গন্ধ শুকতে পারে, মাটির অনেক কাছাকাছি থাকতে পারে। তুই সেলিব্রিটি হবি না, মানে আব্বা আমাকে বলছে যে তুই তুই মানুষ হবি। সো আমরা মানুষ হচ্ছি না ভাই, বিশ্বাস করেন। আমরা অনেক বড় আলেম হচ্ছি, আমরা অনেক বড় জ্ঞানী হচ্ছি, আমরা সেলিব্রিটি হয়ে যাচ্ছি, আমরা ইভেন মাদ্রাসা পিপল অলদো আমরা অনেক বড় কিছু হচ্ছি। বাট প্লিজ আসেন 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 বসেন। আমরা যে গেস্ট আসছেন উনি অনেক বড় একজন মানুষ। উনি হচ্ছেন সেফা আলো, একটা আইটি প্রতিষ্ঠান, ওটার হেড অফ এইচআর। মাত্রই আসলেন আমার অফিসে। এরকম ইনফরমালি অনেকে চলে আসে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আচ্ছা, তো আব্বা আমাকে বলছিলেন যে ভালো মানুষ হওয়ার জন্য আমি সারা জীবন ধরে ভাই ওই মানুষটা হইতে চাই, নাফিস ভাই, সাজ্জাদ ভাই, যেই মানুষটা কে তার পাশে চায়, মানে প্রতিবেশী হিসেবে আপনি যেমন মানুষটা, আমি অমন মানুষটা হইতে চাই। বিশ্বাস করেন আমি ওয়াজ করতেছি না, এটা আমার ওয়াজের মঞ্চও না, মসজিদের মিম্বর আমার ওয়াজের জায়গা, কিন্তু আমি ওই মানুষটা হইতে চাই। আব্বা আমাকে ওইটা শিখাইছেন যে ভালো মানুষ হও, ওই মানুষটা হতে চাই যে মানুষটা একজন মানুষ তোমাকে প্রতিবেশী হিসেবে পেয়ে তোমাকে অহংকার করবে। আমার ওই ভাই, যে ভাই আমাকে বলছিলেন যে মুহসিন তোমাকে কেউ বিদেশের জন্য অফার দেয় না, বিদেশে যাওয়া, ইউকে, অস্ট্রেলিয়া, একটু ইংরেজি জানো, একটু আরবি জানো, চাও না বিদেশে চলে যাও। তো আমি তাকে বলছিলাম যে ভাই আমি আমার দেশটাকে পছন্দ করি, ভালোবাসি, আমি মাটির কাছাকাছি থাকতে চাই, এবং আমার ওই প্রতিবেশী হইতে চাই যে প্রতিবেশী একজন মানুষের কল্যাণ চিন্তা করবে, যেই প্রতিবেশী মাধ্যমে একটা কল্যাণ রাষ্ট্র গঠিত হবে। তো আজকে অনেকগুলো কথা বলে ফেললাম, সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি ভুল হয়। আর ভবিষ্যতে ইনশাআল্লাহ আমার চিন্তাগুলো আরো পরিশীলিত হবে, হয়তো আবার কোনো পডকাস্টে, আজ থেকে আরো 10 বছর পরে হয়তো বা টু সেন্স পডকাস্ট থাকবে, হয়তো বা আপনারা অনেক বড় হয়ে যাবেন, হ্যাঁ, তো আবার হয়তো কথা হবে, আরো চিন্তাগুলো পরিশীলিত, আরো ভালো কিছু হয়তো বলতে পারবো। হয়তো যারা শুনতেছেন, যারা শুনতেছে তারা হয়তো আরো ভালো ভালো পজিশনে চলে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদেরকে মনে করবেন। আজকের এই টু সেন্স পডকাস্ট থেকে যদি মানে সবচেয়ে বড় কিছু পাওয়া থাকে, আল্লাহ জানেন আল্লাহ এটার মাঝে দিয়ে কি দিবেন। কিন্তু নাফিস যেরকম বললো, যারা যারা শুনতেছেন তারা তাদের এই বড় কিছু প্রাপ্তি, আসলে এই দোয়াটাই থাকবে, যারা যারা শুনছেন তারা যেন ভালো মানুষ হন ইনশাল্লাহ, এবং তাদের ভবিষ্যৎটা যেন ভালো মানুষে পরিণত হয় ইনশাল্লাহ। তো আসলে মানে অনেকটা ইমোশনাল সেশন ছিল ভাইয়া, মানে অনেকটা ভেতর থেকে অনেক কিছু চলে আসছেন আঙ্কেলের কথা। আমি আসলে মানে সামনে ধরে নিচ্ছি আপনারা দুজন আছেন, খুব ইনফর্মাল কিছু না ভাই, you have always been so close to me, so close to our heart, alhamdulillah. You talk this way, that is why we love you so much, alhamdulillah. And এবং এভাবে কথা বললে আসলে না ওই ইম্প্যাক্টটা পড়ে, যে ইম্প্যাক্টটা হয়তো বা দূরের, অথবা আজকের এই পডকাস্টটা শুনে অনেকে রিলেট করতে পারবে না, বা এইভাবে যাই না, অথবা আপনি নিজে রিলেট না করতে পারলে কারো একজনের প্রয়োজন হতে পারে, এই কথা ভেবে হয়তো বা শেয়ার করতে পারে না, এই দেখো তো তোমার ক্যারিয়ারে কোনো প্রয়োজন হয় কিনা দেখো, তবে এর মধ্যে দিয়ে উপকারিতা আসবে। একটা কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে পৃথিবীর যে কোনো রাষ্ট্র থেকে যে কেউ, যে কোনো বর্ণের, যে কোনো ভাষার কেউ যদি আমার কাছে কোনো সহযোগিতা চায়, বিশেষ করে পড়াশোনা, ক্যারিয়ার কাউন্সেলিং, বা আমি যতটুকু জানি, আমি সর্বোচ্চ চেষ্টা করব তাকে সহযোগিতা করার জন্য। আমরা আপনার ইনস্টিটিউশনের ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে, আমরা আপনার ইনস্টিটিউশনের একটা লিংক আমাদের ডেসক্রিপশনে দিতে পারি, নাফিস? অফ কোর্স সেটাই ইনশাআল্লাহ। সো ভাইয়ার প্রোফাইলও দিয়ে দেব নাকি প্রায়, তাহলে ভাইকে ডিস্টার্ব করলো সমস্যা না ভাই, আমি চাই, দরকার নাই ভাই। না ভাইয়া, তো অডিয়েন্স, থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস এতক্ষণ পর্যন্ত, যারা শুনলেন, যারা। আচ্ছা, আমি আর একটু কথা বলে নিই। আমি নাফিস সালিম ভাইয়ের অনেক বড় ভক্ত। ও আচ্ছা, এই কথা না বললে তো হবে না। আবার সৌরভ ভাই হচ্ছে আমার মেন্টর, আমার শিক্ষক। আমার কাছে আমি ওয়ার্ডপ্রেস শিখেছি, ইংরেজি শিখেছি। কি কথাবার্তা? হ্যাঁ, এবং হচ্ছে যে নাফিস সালিম ভাইকে আমি সবসময় ফলো করি, ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখি। আজকের টোটাল সেশনটা ছিল আমার জন্য একটা লার্নিং এর সেশন, ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি।
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা অডিয়েন্স ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। Jazakallah. Thank you so much, Hafiz. So the way you আমি আসলে আজকে খুব স্পিচলেস হয়ে গেছে আর কি, ভাইয়ের কাছে কথাগুলো শুনতেছিলাম এন্ড মানে আমার মানে পার্সপেক্টিভ চেঞ্জ করে দিয়েছে। এন্ড আলহামদুলিল্লাহ আই এম সো গ্রেটফুল টু আল্লাহ, বিকজ আল্লাহ হয়তোবা আমি আগেও কন্টেন্ট ক্রিয়েশনে ছিলাম মহসিন ভাই, কিন্তু এখন যে কন্টেন্ট ক্রিয়েশনে আসছে এবং আলহামদুলিল্লাহ আমার যে সারাউন্ডিংটা, আপনাদের মতো মানুষ যারা মাশাআল্লাহ সোসাইটিতে এত ইম্প্যাক্ট ফেলতেছেন, আই এম সো লাকি যে আপনাদের মতো মানুষের সাথে পরিচিত হইতে পারতেছি। কারণ কি যে আমার হচ্ছে চোখ খুলতেছে। টু সেন্স পডকাস্ট একটা অজুহাত ভাই। কেন অজুহাত? বিকজ আমি আসলে এরকম মানুষের সাথে আরো মিশতে চাই। আমি বাংলাদেশে ভাই ছিলাম না, আমার বাহিরের দেশে আমি ইউএসএ তে ছিলাম। সো আমি আসলে আপনাদের মতো মানুষদের টাচ পাইনি। মানে আমি তো ওইখানে ছিলাম, ওখানে আমার নেটওয়ার্কিং হয়েছে, সাজ্জাদের হয়েছে, সাজ্জাদ এখানে ছিল, সাজ্জাদ অনেক নেটওয়ার্ক, ওরা অনেক স্ট্রং, আমার এত না। সো আমার এটার মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেক জনের সাথে পরিচিত হইতেছি এবং খুব ভালো লাগতেছে। আমার মানে আমার কাছে মনে হচ্ছে কি আই এম ভেরি এক্সাইটেড ফর দ্য ফিউচার, আই এম ভেরি এক্সাইটেড টু সি যে আমাদের যে বাংলাদেশ কোথায় যাবে বা কোথায় যাচ্ছে, বিকজ দিস ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ কি বলবো, দিস ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ স্বাধীনতা যুদ্ধ, যদি আমি বলি যে দিস ইজ ডিফারেন্ট কাইন্ড অফ ব্যাটল, এন্ড ইউনো আমরা সবাই মিলে কালেক্টিভলি করতেছি আর কি, ইউনো। এন্ড আই রিয়েলি হোপ আল্লাহ আমাদের এখানে বরকত দিক, রহমত দিক। অনেক ভুল ভাল করি বা অনেক সময় অনেক মিস্টেক করে ফেলা, মাফ করুন আমাদের সবাইকে, এবং মে আল্লাহ গাইড আস টু দ্য স্ট্রেট পাথ। Thank you so much. Thank you so much, and thank you so much for watching this episode. I am really speechless. দেখা হবে next Tuesday তে সন্ধ্যা 7টার সময়. Till then, take care. Assalamu alaikum.